গত ক্লাসে আমরা কি পড়েছিলাম কিছুটা মনে আছে? হুম, কিছু মনে নাই? Sir. Sir, is a combined effect of antibiotics. হ্যাঁ, কম্বাইন যেটা Synergistic যেটা আছে। পটেনশিয়েটেড পড়েছিলাম, তাই না? এছাড়া আর দেখেছিলাম আমরা হলো আহ, কি যেন প্যারাসাইটিক এর জন্য যেটা কেমোথেরাপিউটিক এজেন্টস যেগুলো, হুম, সেগুলো আমরা স্যার পড়েছিলাম। স্যার তো আজকে আমরা যেটা দেখব যে এক্সটার্নালি অ্যাপ্লাইড অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস। আমরা বাকিগুলো যেটা দেখছি আগেগুলো যেটা ইন্টারনালি দেওয়া হয়, হ্যাঁ, হয় ওরালি, ইনজেকশন, এভাবে দেওয়া হয়। তো এবার আমরা দেখবো এক্সটার্নালি কিছু কিছু অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস আছে যেগুলো অ্যাপ্লাই করা হয়। বলো তো এক্সটার্নালি এটা দেখে আমরা কি বুঝি, কি কি ক্ষেত্রে দেয়া দেয়া হতে পারে? হুম? বা তুই একটা নাম বলো তো কি হতে পারে যেগুলো আমরা এক্সটার্নালি ইউজ করি। দু একটা নাম মনে করতে পারো যদি। স্যার বাইরে কোনো পছন্দ ধরলে ভিসার ক্ষেত্রে আর কি যেটা হ্যাঁ, সেটা দুই একটা কেমিক্যালস এর নাম বলতে পারবা যেগুলো ইউজ করা হয়? আচ্ছা, মানুষের ক্ষেত্রে আমরা স্যার এক্সটার্নালি কি ইউজ করি বলো? স্যার হচ্ছে ফরমালিন স্যার না তো ইয়া না ওটা অ্যান্টিবায়োটিক না স্যার। না, অ্যান্টিবায়োটিকের কথা আমি বলি নাই তো। এখানে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, সেটা অ্যান্টিবায়োটিকও হতে পারে, স্যার অ্যান্টিবায়োটিক ছাড়াও হতে পারে। ফরমালিনটা সোডিয়াম দেয় ক্লোরাইড অনেক স্যার, সময় হ্যাঁ, লবণ দেয়। লবণ। ফরমালিন ইউজ করা হয়, হ্যাঁ লবণ ফরমালিন ইউজ করা হয়, আর কি ইউজ করা হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেয় অনেক সময় হ্যাঁ, KMNO4। পটাশিয়াম পারম্যাঙ্গানেট অনেক সময় দেয়। আর কি? স্যার মিথাইল রেড নামের একটা কেমিক্যাল দেয় স্যার। মিথাইল রেট, হ্যাঁ, অনেক সময় ইউজ করে। তো ঠিক আছে, তোমাদের আইডিয়া চুন আছে। আর এগুলো সাধারণত রেনামাইসিন জাতীয় ওষুধ স্যার, রেনামাইসিন ইউজ করে অনেক সময়। হ্যাঁ, চুন স্যার ক্যালসিয়াম চুন, হাইড্রোক্সাইড হ্যাঁ, কোলিজম চুনও যেটা দেওয়া হয় অনেক সময়, চুনও দেওয়া হয়। হ্যাঁ, চুন, আর চুনের মাল্টিপল পারপাস আছে, শুধু অ্যান্টিমাইক্রোবিয়াল না, এছাড়াও আহ, মানে পানির ওয়াটার কোয়ালিটিটাকে ঠিক রাখার জন্য, পিএইচ অ্যাডজাস্ট করার জন্য, বা অনেক সময় টিডিএস, এগুলো অ্যাডজাস্টমেন্টের জন্য দেওয়া হয়। হুম, জি স্যার। তো এগুলো এছাড়া কি 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 যেন বলতে চাচ্ছিলাম, কি উদ্দেশ্যে দেওয়া হতে পারে? একটা তো হলো যেটা আমি যেটা বললাম যে পানির কোয়ালিটি সেটা ঠিক আছে। এছাড়া যেটা এক্সটার্নালি ইউজ করা হয় তার মানে হলো বাইরের দিকে যদি কোনো ধরনের প্যারাসাইট থাকে বা প্যাথোজেন থাকে, মেইনলি প্যারাসাইট আমরা যদি বলি, হ্যাঁ, অনেক সময় তোমরা জানো যে মাছের যে লাউস হয়, বিভিন্ন প্রোটোজোয়ান প্যারাসাইট অ্যাটাক করে, গিলের ক্ষেত্রে হতে পারে, স্কিনে হতে পারে, তাই না? তো এইগুলোর এগেইনস্টে বা এগুলো থেকে কন্ট্রোল করার জন্য দেয়া হয়। হুম, আর যেহেতু এটা এক্সটার্নালি, সো এগুলো দেওয়া হয় সাধারণত ডিপিং, ডিপিং এর মাধ্যমে, যে পানিতে একটা সলিউশন তৈরি করে সেখানে ডিপিং করা হয়, তাই না? এবং ডিপিং এরটা এটা ডিপেন্ড করে কত সময় রাখতে হবে, এটা কনসেন্ট্রেশনের উপরে, যে আমরা যে কেমিক্যালটা ইউজ করবো সেটার কনসেন্ট্রেশন কতটুকু। হুম, তো আমরা অনেক হয়তো জেনে না জেনে ইউজ করি, বাট এগুলো বিভিন্ন ট্রায়াল এন্ড এরর, এক্সপেরিমেন্টালি এক্সপেরিমেন্ট করে এগুলো ঠিক করতে হয় যে কত কনসেন্ট্রেশন একটা মাছ, সেটা মাছের ছোট পোনা হতে পারে, অ্যাডাল্ট ফিশ হতে পারে, হ্যাঁ, ব্রুড স্টক হতে পারে। তো কোন ধরনের কোন স্টেজের মাছ কত কনসেন্ট্রেশন বা কত সময় টলারেট করতে পারে, এগুলো আমাদের জানা দরকার। এগুলোই আসলে আমাদের মানে ফার্মাকোলজির স্টাডির বিষয়। এছাড়া তো একটু দাঁড়াও তো তুমি। সৌরভ, মিলনের সাথে এই কথা হয়েছে? হ্যাঁ মিলন মিলন সে তো আমার কথা হয়নি, ফোন দিতে পারিস।
হ্যালো, আছো তোমরা? জি স্যার। জি স্যার। সরি, একটু একটা দরকার ছিল। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম, কি বলছিলাম যেন? স্যার হচ্ছে মানে কোন লেভেল দেওয়া হয় এটা আর কি, ডোজ ঠিক করা। হ্যাঁ, হ্যাঁ, কোন কত মানে কত কনসেন্ট্রেশন ইউজ করব বা টলারেট করতে পারে বা কত সময় ধরে আমরা ডিপিং করব, এটা বিভিন্ন এক্সপেরিমেন্ট করে এটা ডিটারমিন করতে হয়, এবং এটাই হলো আমাদের মানে ফার্মাকোলজির স্টাডির বিষয়। তোমরা তো অলরেডি ফোর্থ ইয়ারে যেটা প্যাথোলজি প্যারাসাইটোলজি ওখানে পড়েছো, হয়তো বা অনেক কিছু জানো যে কিভাবে কন্ট্রোল করা, কি কি দিতে হয়। তো এখন ওইগুলোর ইফেক্টসটা কি, আমরা বেশি দিলে কি হতে পারে, কম দিলে কি হতে পারে, হ্যাঁ, এগুলো আমরা দেখব। আমরা কয়েকটা কেমিক্যাল সেট দেখব, তোমরা যে বলেছো তার মধ্যে দুই একটা আছে এবং বাইরেরও দুই একটা আছে। তো প্রথমে আমরা যেটা মোস্ট কমনলি ইউজ হয় সেটা আমরা দেখব ফরমালিন, যেটা সৌরভ তুমি বলছিলে যে ফর্মালডিহাইড। হ্যাঁ, ফরমালিন কি তোমরা খুব সবাই জানো যে ফরমালিন হলো একটা ফর্মালডিহাইডের একটা সলিউশন। 30 থেকে 40%, মেনলি 38% বলা হয়। 38% ফর্মালডিহাইডের যে সলিউশন, এটাকে বলা হয় ফরমালিন, জি তাই স্যার। না? এবং এটা অ্যান্টি প্যারাসাইটিক এজেন্ট হিসেবে এটা ওয়াইডলি ইউজ হয়, আমরা জানি। এবং ফরমালিন আবার প্রিজারভেটিভ হিসেবে ইউজ করে। এখন যখন যারা অসাধু ব্যবসায়ী, তারা খাপিয়েতে খাবারকে প্রিজার্ভ করার জন্য যেন কোনো মানে স্পয়েলেস না হয়, এসব কারণে ইউজ করে। তো এখন তোমরা যদি বাজারে কেনাকাটা করতে যাও, দেখবা এখন মোটামুটি ফরমালিনের এটা অনেক কম। হুম, প্রিভ্যালেন্সটা অনেক কম, কারণ গভর্নমেন্ট অনেক স্ট্রিক্ট। তোমরা জানো হয়তো যে ফরমালিন যদি কোনো মানে কাউকে ক্যারি করতে ধরে বা কোনো খাবারে ই করে, সেটা বলে আনবেইলড জেল। হ্যাঁ, যে জামিন ছাড়া, মানে বিনা জামিন, অর্থাৎ তাকে সরাসরি জেলে পাঠিয়ে দেবে এবং কোনো জামিন হবে না। তো এটা খুবই স্ট্রিক্ট। আর একটা হলো যে ফরমালিনের দাম এখন যে মানে প্রচুর। হুম, তো 2 লিটারের দাম, 2-3 লিটারের দাম মনে করো 10-12 হাজার টাকা। তো এই দাম দিয়ে কিনে কেউ খাবারে দিবে, তো তার মানে পোষাবে না। হুম, সেই জন্য একটা কারণ। তো এখন মোটামুটি আমরা কিছুটা হলেও তা ফরমালিন ছাড়া অন্যান্য কেমিক্যালস অবশ্য ইউজ করে, যেমন কার্বাইড ইউজ করে কিছু মানে ইয়ের জন্য, ফল টল পাকার জন্য। তো কার্বাইডটা কম লেভেলে ইউজ করা হলে সেটা খুব বেশি ক্ষতি না, বাট বেশি লেভেলে যদি ইউজ করে সেক্ষেত্রে কিন্তু সেটা ক্ষতিকর। তো যেটা বলছিলাম যে ফরমালিন বা ফর্মালডিহাইড এটা অন্যান্য পারপাজে ইউজ হলেও একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনে ইউজ করা হলে সেটা অ্যান্টি প্যারাসাইটিক, প্যারাসাইটকে সেটা মেরে ফেলতে পারে। হ্যাঁ, এবং রুটিন এটা ইউজ করা হয় বিশেষ করে প্রোটোজোয়ান প্যারাসাইট, যারা স্কিনে বা গিলস, ফিশের গিলে অ্যাটাক করে। হ্যাঁ, যেমন এখানে আছে যেমন কিছু, নাম দেখো, এর মধ্যে তোমরা চিনো দুই একটা। ইকথায়োবোর্ডো, এটা মনে হয় চিনো তোমরা। ইকথাইরিয়াস মাল্টিফিলিস, মাল্টিফিলিস, জি স্যার। এটা তোমরা চিনো। ট্রাইকোডিনিয়া চিনি স্যার। প্রোটোজোয়ান ট্রাইকোডিনিয়া, এটাও চিনো। হ্যাঁ, তো এইগুলো প্যারাসাইট, এদের থেকে রক্ষা করার জন্য আর কি এই ফরমালিন ইউজ করা হয়। তবে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আবার এরা খুব বেশি ইফেক্টিভ না। হ্যাঁ, ব্যাকটেরিয়া এগুলো এক্সটার্নাল প্যারাসাইট যেগুলো থাকে তাদের ক্ষেত্রে ইফেক্টিভ, আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ততটা ইফেক্টিভ না। তবে ব্লু গিল ডিজিজ, যেটা তোমরা জানো, যেটা ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়ান দুটোই মানে ই করতে পারে, এটা ইনফেকশনের জন্য দায়ী। তো ব্লু কি ব্যাকটেরিয়াল গিল ডিজিজের এগেইনস্ট এটা আবার হ্যাজ বিন শোন টু অ্যাক্ট এগেইনস্ট। এটা against কাজ করে ফরমালিন। আবার মনোজেনিক ফ্লুক, যেটা তোমরা জানো না, মনোজেনিয়ান ডাইজেনিয়ান, নাম শুনেছো জি না? স্যার। জি স্যার। পার্থক্য কি বলতো মনোজেনিয়া ডাইজেনিয়া? স্যার ওদের স্যার কিছু ওই যে ই থাকে স্যার, এই যে স্পটের মতো থাকে স্যার, কিছুগুলো স্পট থাকে দুইটার স্পট না, একটা। সাকার থাকে, সাকার। হ্যাঁ, সাকার, জি স্যার, সাকার সাকার। তাদের একটা সাকার থাকে, এরকম সাকার, তাই না? এরকম সাকার থাকে, এরকম। হ্যাঁ, এরকম খুবই মানে স্ট্রং সাকার। হ্যাঁ, তো একটা থাকে ওরাল সাকার, আর একটা থাকে হলো মনে হয় মাঝখানের দিকে থাকে একটা, না ভেন্ট্রালের দিকে, ভেন্ট্রাল। এই একটা সাকার থাকলে তাদেরকে বলা হয় মনোজেনিয়ান, আর দুইটা সাকার থাকলে ডাইজেনিয়ান। হ্যাঁ, যেমন ড্যাকটাইলোগাইরাস, গাইরোড্যাকটাইলাস, এগুলো। তো এদের এগেইনস্টেও ইউজ করা হয় ফরমালিন। আর এটা থেরাপিউটিক, সাধারণত থেরাপিউটিক
ইউজ করা হয়। থেরাপিউটিক তো বুঝো তোমরা, থেরাপিউটিক মানে কি বলো তো? থেরাপিউটিক আর প্রোফাইলেকটিক বলছিলাম মনে হয় তোমাদেরকে এর আগে, এই দুটার মধ্যে পার্থক্য কি? স্যার একটা প্রিভেন্টিভ যেটা সেটা স্যার প্রোফাইলেকটিক, প্রোফাইলেকটিক। আগে যেটা ডিজিজ হওয়ার আগে যেটা ইউজ করা হয়। আর হলো আর ডিজিজ ট্রিটমেন্টের জন্য থেরাপি দেওয়া ডিজিজ হয়। ট্রিটমেন্টের জন্য যেটা ইউজ করা হয় থেরাপিউটিক। থেরাপি তার মানে কি? থেরাপি কখন দেয়? যখন প্রবলেম হয়। ডিজিজে। জি যখন স্যার। প্রবলেম হয় তখন থেরাপি দেওয়া হয়। হ্যাঁ, আগে তো কোনো থেরাপি দেওয়া হয় না। সেই জন্য থেরাপিউটিক মানে হলো মানে প্রবলেম দেখে, সিমটম দেখে ট্রিটমেন্ট করা, সেটা থেরাপিউটিক। তো থেরাপিউটিকের পাশাপাশি প্রোফাইলেকটিক ইউজটাও করা হয় ফরমালিনের। হ্যাঁ, অনেক সময় তোমরা দেখবা ফরমালিন ছাড়ার কিছু কিছু আছে না, যে মাছ পুকুরে ছাড়ার আগে অনেক সময় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটা বলছিল সৌরভকে MnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এর বাংলা একটা নাম আছে, বলো তো কি? হুম, পটাশ বলে বোধহয় স্যার। না না, পটাশ না। তুতে বলে কোনটাকে? এটাকেই না তুতে? না স্যার, এটা না। তুতে বলে কোনটাকে? কপার সালফেট। কপার সালফেট। হ্যাঁ, জি কপার স্যার। সালফেটকে তুতে বলা হয়। তো কপার সালফেটের সলিউশনে অনেক সময়, বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশনে মাছকে একটু ডিপ দিয়ে তারপরে কিন্তু পুকুরে বা হ্যাচারি বা যেখানেই হোক পন্ডে ছেড়ে দেওয়া হয়। অথবা এখন তোমরা দেখবা যে ইউজ করে যে বায়োফ্লক সিস্টেম, এখানেও কিন্তু মাছ ছাড়ার আগে তাদেরকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা কপার সালফেট সলিউশনে একটা কয়েক সেকেন্ড, 10 সেকেন্ড বা 5 সেকেন্ড ডিপ দিয়ে তারপরে ছেড়ে দেওয়া হয়। হুম। আহ, আরেকটা বিষয় হলো প্যারাসাইট যারা, হ্যাঁ, প্যারাসাইট বা যে কোনো প্যাথোজেন বা যে মাইক্রো অর্গানিজম যদি কাউকে অ্যাটাক করে, যে কোনো এনিমেলকে, তোমরা জানো যে তা আমাদের বা এনিমেলের বডির যে ইমিউনো সিস্টেম সেটা স্টিমুলেট হয়। আমরা ইমিউনোলজিতে পড়েছি, হ্যাঁ, যে এদের এনিমেলের বডির যে বিভিন্ন জিন আছে, প্রোটিন আছে, সেগুলো আপ রেগুলেট বা ডাউন রেগুলেট হয়, একটা প্রোটেকটিভ ইমিউনিটি তৈরি হয়। হ্যাঁ, কিন্তু এই প্যারাসাইট ফিশের ক্ষেত্রে যে ইমিউনিটিটা, মানে প্যারাসাইট যদি অ্যাটাক করে, তারপরে যদি আমরা সেখান থেকে মানে ফিশের বিভিন্ন স্যাম্পল নিয়ে, অর্গানের স্যাম্পল নিয়ে আমরা যদি দেখি, হ্যাঁ, কি বলে, বিভিন্ন জিনের এক্সপ্রেশন দেখি, তাহলে আমরা বলতে পারবো যে এটা বিভিন্ন জিনের এক্সপ্রেশনটা আপ রেগুলেট হয়। হ্যাঁ, হয়, সব জিনে হবে তা না, কিছু কিছু হতে পারে। তো ওই জিনগুলো আপ রেগুলেট হওয়া মানে হলো কি, যে ওই ব্যাকটেরিয়া বা ওই প্যারাসাইটের, ওই প্যাথোজেনের এগেইনস্টে এরা প্রোটেকশন দিচ্ছে। হ্যাঁ, কিন্তু এই যে প্রোটেকশন গুলো দিচ্ছে, সেগুলো হলো, এটাকে বলা হয় টেম্পোরারিলি, অর্থাৎ প্যারাসাইটের যে দেবে সেটা টেম্পোরারিলি। যেমন আমাদের এখন এই যে ভ্যাকসিন দেওয়া হবে, বা আমাদের বডিতে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, এটা কিন্তু অনেকটা, মানে যদিও তোমরা জানো যে হয়তো এই কি বলে, একবার অ্যাটাক হওয়ার পরেও আবার অ্যাটাক হচ্ছে, অনেক ইনফেক্টেড হচ্ছে, তার মানে বডিতে যদি যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি তৈরি না হয়, তাহলে আবার সেটা অ্যাটাক হতে পারে ভাইরাস দ্বারা। কিন্তু বডিতে যদি যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে, তাহলে কিন্তু পরবর্তী ইনফেকশন বা অ্যাটাক হলে সেটাকে প্রোটেকশন দিতে পারবে। বাট এই প্যারাসাইট যে ইনফেকশন করতেছে ফিশের ক্ষেত্রে, সেটা যে ইমিউনিটিটা দিচ্ছে, প্রোটেকটিভ ইমিউনিটি, সেটা হলো টেম্পোরারি। এটা পার্মানেন্ট কিছু না, যে একবার অ্যাটাক হয়ে গেল, ইনফেকশন হয়ে গেল, পরবর্তীতে বডি একটা ইমিউনিটি গ্রো করলো যারা বেঁচে থাকে তাদের মধ্যে, এবং পরবর্তীতে আর কোনো ইনফেকশন হবে না, এরকম না, টেম্পোরারি। সো পরবর্তীতে আবার প্যারাসাইট গুলো ইনফেক্ট করতে পারে। আর ফরমালিনের যে এটা আমরা ইউজ করব, সেটা ফিশ, এটা এটা হলো ফরমালিনের যে এটা লেস টলারেট। হ্যাঁ, অর্থাৎ লম্বা সময় এরা করতে পারে না, টলারেট করতে পারে না। কারা? যারা ইনফেক্টেড। সো ফিশ যদি ইনফেক্টেড হয়, তার মানে কি আমরা যে থেরাপিউটিক ট্রিটমেন্ট দেব, এটা খুব ভালো একটা ওয়ে না। কারণ যখন একটা প্যারাসাইট অ্যাটাক করে, তখন কিন্তু ফিশটা কি অলরেডি ভেরি মাচ উইক, সো দে ক্যান নট টলারেট হাই কনসেন্ট্রেশন অর লং ডিউরেশন ট্রিটমেন্ট। হ্যাঁ, সেই জন্য কি করা হয়, অনেক সময় প্রোফাইলেকটিক ইউজটা করা হয়। অনেক সময়, অর্থাৎ আমরা তো জানি অনেক সময় যে কোন সময় বিভিন্ন প্যারাসাইট অ্যাটাক করতে পারে, আমরা সিজনটা জানি অনেক সময়, অনেক ইয়ের ক্ষেত্রে, প্যারাসাইটের ক্ষেত্রে। সো আমরা যদি সেটা জানতে পারি যে অনেক সময় পিরিয়ডিক হচ্ছে, যেমন সামারে বিশেষ করে, তাই না,
সামারে যখন টেম্পারেচার বেশি থাকে তখন কিন্তু প্যারাসাইট অ্যাটাক করে। সো আমরা তখন কি করতে পারি যে সামারের আগে 1 মাস বা 1.5 মাস 2 মাস আগে আমরা যদি প্রোফাইলেকটিক ইউজ করতে পারি ফরমালিন সলিউশনে মাছকে ধরে একটু ডিপিং দেওয়া 10-15 মিনিট, হ্যাঁ, বা কম সময়, এটা ডিপেন্ড করে কনসেন্ট্রেশনের উপরে। পরবর্তীতে আমরা যেহেতু শর্ট টার্ম একটা প্রোটেকশন এখান থেকেও পাই, হ্যাঁ, এই ফরমালিন থেকে, সো আমরা পরবর্তী যে সামার আসবে তখন আমরা এই আমাদের ফিশকে একটা প্রোটেকশন দিতে পারবো। তোমরা বুঝতে পারছো বিষয়টা কি বলতে চাচ্ছি? জি স্যার, জি স্যার। গুড। এখন প্যারাসাইটের এটা তোমরা এই স্লাইডটা একটু দেখো যে প্যারাসাইট এটা একটা প্যারাসাইট, হ্যাঁ, প্রোটোজোয়ান প্যারাসাইট। তোমরা জানো প্যারাসাইটের বিভিন্ন স্টেজ আছে, ওদের নিজস্ব লাইফ সাইকেল আছে, তাই না? কিছু একটা স্টেজকে বলা হয় যেমন ফ্রি লিভিং। ফ্রি লিভিং মানে এরা মানে পানিতে ওপেন ওয়াটারে ফ্রিলি মুভ করে, হ্যাঁ। এবং দেখো এখানেও এটা 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 ফ্রি লিভিং, আবার বিশেষ করে টোমাইট, যেটা এটা বলা হয় টোমাইট, ফ্রি লিভিং টোমাইট, এটাও ফ্রি লিভিং, বাট এটা একটু কিছুটা স্ট্রঙ্গার। এটা তো আর্লি স্টেজে ফ্রি লিভিং, এটা থেরন্ট বলা হয়, হ্যাঁ, থেরন্ট, এটা যদি সিলিয়া থাকে। তো থেরন্টের পরে ট্রফন্ট যে স্টেজটা, এটা ফিশের বডিতে থাকে, হ্যাঁ, এটা প্যারাসাইটিক স্টেজ, অর্থাৎ অলরেডি ইনসাইড দ্য ফিশ, সো দে ক্যান ইনফেক্ট দ্য ফিশ, হ্যাঁ, দে ক্যান কজ ডিজিজ। এটা হলো প্যারাসাইটিক স্টেজ, আর এটা হলো ফ্রি লিভিং স্টেজ। তো ফ্রি লিভিং স্টেজে, অর্থাৎ পানিতে প্যারাসাইট আছে, আমরা যদি সেই পানিকে ট্রিটমেন্ট করতে পারি সেক্ষেত্রে ফরমালিনটা ইফেক্টিভ। বাট যদি প্যারাসাইটটা অলরেডি ইনসাইড দ্য ফিশ অথবা ফিশের স্কিনেও যদি স্ট্রংলি লেগে থাকে বা ভিতরে চলে যায়, সেক্ষেত্রে ফরমালিন ইজ নট ইফেক্টিভ, হ্যাঁ, সেটা ইফেক্টিভ নয়। সেই জন্য কি করতে হয়, অনেক সময় রিপিটেড ইউজ করতে হয়, হ্যাঁ, পিরিয়ডিক্যালি রিপিটেড ইউজ অফ ফরমালিন। একবার ডোজ দিলাম আজকে, 4 দিন পর আরেকবার, বা 3 দিন পর বা 7 দিন পর আবার আরেকটা ডোজ দিতে হয়, রিপিটেড ডোজ। সাধারণত যেটা হয় 5 ডে ইন্টারভেল, হ্যাঁ, 5 দিন অন্তর অন্তর সেইটা ট্রিটমেন্টটা করতে হয়, অথবা ডিপেন্ডিং অন দ্য টেম্পারেচার, কারণ টেম্পারেচারের সাথে ফরমালিনের একটা খুব ভালো সম্পর্ক আছে। আমরা একটু পরে দেখব যে ফরমালিন বেশি টেম্পারেচারে রাখলে কি হতে পারে। তো এটা আর একটা ডিসইনফেক্টেন্ট হিসেবে ফরমালিনটা ইউজ করা হয়, তোমরা ভালো করে জানো, বিশেষ করে হ্যাচারিতে। এটা প্রিভেন্ট এগস টু কন্ট্রোল ফাঙ্গাস সেপ্রোলেগনিয়া। সেপ্রোলেগনিয়াসিস তোমরা জানো, ফাঙ্গাল ইনফেকশন থেকে দূর করার জন্য এটা এগকে এই ডিসইনফেক্ট করা হয়, হ্যাঁ, ফরমালিন একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনে। আমরা দেখব ডোজগুলো একটু পরে। তো এখন দেখো ফরমালিনকে তো প্রিজার্ভ করতে হয়, যে প্রিজার্ভেশনটা আমাদেরকে জানতে হবে, কারণ ফরমালিন এনে আমি কিভাবে রাখবো, হ্যাঁ। ফরমালিন এটা যে ভার্চুয়াল, এটা স্যাচুরেটেড সলিউশন অফ ফর্মালডিহাইড, তোমরা জানো ওয়াটারে, তো ওয়াটারে 34 থেকে 38% W/W, হ্যাঁ, ওয়েট বাই ওয়েট ফর্ম সলিউশন। আর অ্যাকোয়াকালচারের ক্ষেত্রে সাধারণত 12, অনেক সময় 12% মিথানল এটাকে ইউজ করা হয়, হ্যাঁ, এটার সাথে এটা ইউজ করা হয় কেন, যে এটা পলিমারাইজেশনটাকে স্লো করার জন্য, এবং পলিমারাইজেশন হয়ে গেলে সেটা একটু ক্ষতিকর, হ্যাঁ। এবং বিশেষ করে টেম্পারেচার, এটা ফাস্টার হয় সানলাইটে, আর টেম্পারেচার and at low temperature, ফরমালিন শুড দেয়ারফর বি স্টোরড ইন ডার্কে রাখা হবে, এবং টেম্পারেচার অ্যাবাভ 10 ডিগ্রি। কম টেম্পারেচারে হলে এটা আবার, এবং সানলাইটে রাখলে সেটা ডিগ্রেডেড হয়ে যায়, মানে পলিমারাইজেশন হয়। পলিমারাইজেশন মানে হলো যে যেমন প্যারালডিহাইড হতে পারে, হ্যাঁ, যেটা এক্সট্রিমলি টক্সিক টু ফিশ, হ্যাঁ, এবং এটার একটা অনেকদিন রেখে দিলে হোয়াইট প্রেসিপিটেট পড়বে, এবং সেই হোয়াইট প্রেসিপিটেটটা এটা ফিল্টার আউট করে ইউজ করতে হবে। হোয়াইট প্রেসিপিটেটটা হলো এই প্যারালডিহাইড, এবং সেটা টক্সিক, সেই জন্য হোয়াইট প্রেসিপিটেটটা বাদ দিয়ে লিকুইডটা ইউজ করতে হবে ডাইলুশন করে। এটা আবার ডাইলুশনের একটা সিস্টেম আছে, কারণ সরাসরি ইউজ করা যাবে না। ডাইলুশন, যেমন ডাইলুশন 1/6000, অর্থাৎ 1/6000 মানে হলো 1 লিটার যদি ইউজ করো তার মানে 6000 লিটার পানি ইউজ করতে হবে, অর্থাৎ 6000 লিটার পানি যদি থাকে, হ্যাঁ, তাহলে আমরা সেটা 1 লিটার ফরমালিন, অর্থাৎ এই হিসেবে আমরা হিসাব করতে হবে কতটুকু পানি আছে, কতটুকু ফরমালিন দিতে হবে। এবং এটাকে বলা হয় 0.017% ফরমালিন, হ্যাঁ, এটাকে যদি এটাতে ভাগ করো তাহলে এরকম আসবে।
অথবা 167 ppm বলা হয়। এবং যার মধ্যে ফর্মালডিহাইড থাকে কতটুকু, এটা যদি আমরা ব্যাক ক্যালকুলেশন করে বের করি যে 60 মাইক্রোগ্রাম পার মেল, অর্থাৎ 1 ml এ 60 মাইক্রোগ্রাম ফর্মালডিহাইড আছে, যেটা ফর্মালডিহাইড। তো এভাবে আমরা ডোজ ক্যালকুলেশন করতে পারি। এবং প্রিজার্ভেশনের আমরা নিয়মটা জানলাম যে সানলাইট থাকে না এরকম জায়গায় ডার্কে এটা প্রিজার্ভ করতে হবে, অথবা সানলাইটে যদি রাখতে হয় সেক্ষেত্রে কন্টেইনারটাকে এই কাপ পেপার দিয়ে বা ব্ল্যাক কালার ডার্ক কিছু দিয়ে ডেকে রাখতে হবে, প্রিজার্ভ করতে হবে। আচ্ছা, ডোজটা আমরা যদি আরেকটু দেখি, ডোজ যেটা আগেই বললাম যে 1 in 60,000 এই ডাইলুশন বা 167 ppm এটা ইউজ করা হয়। এবং অনেক সময় 1 in 4,000 এই ডাইলুশনও ইউজ করা হয়, যেটা 250 ppm কিছু প্যারাসাইটের ক্ষেত্রে, যেসব প্যারাসাইটগুলো একটু স্ট্রং মানে বেশি দুষ্ট প্রকৃতির, হ্যাঁ, যেমন কাইলোডোনেলা, হ্যাঁ, এপিস্টাইলিস, এরা একটু স্ট্রঙ্গার, হ্যাঁ, তাদের ক্ষেত্রে একটু হায়ার ডোজ ইউজ করা হয়। এবং যেটা এক্সপোজার হয় 30 থেকে 60 মিনিট, তার মানে কি মানে যে আমরা বাকেটে করতে পারি, হ্যাঁ, বাকেট বা যে কোনো এতে এখানে সলিউশনটা তৈরি করে আমরা ফিশটাকে এখানে 30 থেকে 60 মিনিটস আমরা যদি ডিপিং করি, এদেরকে পানিতে চুবাই, তাহলে আমরা এই প্যারাসাইটগুলোকে কন্ট্রোল করতে পারবো। বাট শুড নট এক্সিড 60 মিনিটস। হ্যাঁ, 60 মিনিটস পর্যন্ত ম্যাক্সিমাম আমরা করতে পারি, এর চেয়ে বেশি দিলে ক্ষতি আছে। কি ক্ষতি হয়? যেটা হতে পারে একটা ওকেশনে দেওয়া যাবে না, তো এরকম হতে পারে 30 মিনিটস এখন দিলাম, কিছুক্ষণ রেস্ট দিয়ে পরে 30 মিনিটস দিতে পারি, বা এরপর আবার 30 মিনিটস দিতে পারি, এভাবে হতে পারে। এর চেয়ে বেশি দিলে সেটা টক্সিক, মারা যেতে পারে। আর এগস এর ক্ষেত্রে যেটা হতে পারে হায়ার ডাইলুশন, একটু লোয়ার ডাইলুশন, হ্যাঁ, একটু হায়ার কনসেন্ট্রেশন ইউজ করা হয় এগের ক্ষেত্রে, কারণ এগে বেশি মানে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। হ্যাঁ, এগ যেহেতু এদের উপরে তো একটা এগের একটা শেল থাকে, সেই জন্য এটা টলারেট করতে পারে, এগগুলো বেশি কনসেন্ট্রেশন বা বেশি সময় টলারেট করতে পারে কম্পেয়ার টু ফ্রাই অর ফিঙ্গারলিংস। হ্যাঁ, যেমন এটা 10 টাইমস, অর্থাৎ আমরা ফিশের ক্ষেত্রে যেটা হবে তার 10 টাইমস হায়ার ডোজ আমরা দিতে পারি। 10 times normal concentration for fish. Although in a dose titration found 100,000 ppm to be optimum. হ্যাঁ, এখানে 1600, দেখো এখানে 1667 ppm, হ্যাঁ, অথবা এটা একটু কম দিতে পারি আমরা, যেটা 1000 ppm এটা অপটিমাম ধরা হয়েছে। এবং ইন্টারমিডিয়েট এক্সপোজার এটা 15 মিনিটস ইজ এটা ইউজ টু প্রিভেন্ট ফাঙ্গাল ইনফেকশন। হ্যাঁ, এগের ফাঙ্গাল ইনফেকশনটাকে কন্ট্রোল করার জন্য আমরা এই 1000 ppm ইউজ করতে পারি, যেটা 15 মিনিটস, অর্থাৎ একটাকে 15 মিনিটস আমরা বাথিং করাবো। এই ডোজটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এখন আমরা কিভাবে দেব? হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ আমরা কিভাবে দেব? এখানে যেটা একটাই ডোজ আমরা বলতে পারি, যেটা হলো ডিপিং করা, হ্যাঁ, বা বাথিং বা ডিপিং। এখানে কোনো আমরা ইনজেকশন দিতে পারবো না, কারণ ফর্মালডিহাইড এটা ব্লাডে চলে গেলে সেটা টক্সিক। হ্যাঁ, সেজন্য আমরা ইনজেকশন দিতে পারবো না, বা ওরালিও দিতে পারবো না, খাবারের সাথে মিক্স করেও দিতে পারবো না, আমাদের এটা এক্সটার্নাল ইউজ করতে হবে। এবং কি অবস্থায় দিতে হবে? ওয়েল অক্সিজেনেটেড ওয়াটার, যে ওয়াটারটা আমরা মানে পুকুরে যদি দেই, সে পুকুরে ওয়েল অক্সিজেনেটেড হতে হবে। হ্যাঁ, কেন ওয়েল অক্সিজেনেট হতে হবে? কারণ ফরমালিন যখন আমরা ইউজ করব, ফরমালিনটাকে বলা হয় রিডিউসিং এজেন্ট। রিডিউসিং মানে হলো এটা অক্সিজেন অ্যাবজর্ব করে। হ্যাঁ, অক্সিজেন অ্যাবজর্ব করে এরা নিজেরাই। সো পানিতে যদি অলরেডি অক্সিজেন কম থাকে এবং সেই অবস্থায় যদি আমরা ফরমালিন ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু পানির অ্যানোক্সিক কন্ডিশন করে ফেলতে পারে, যার ফলে মাছ মারা যেতে পারে। আর পিওর ফরমালিনটা অবশ্যই ইউজ করা উচিত নয়, মানে ডাইরেক্টলি পিওর ফরমালিন ইউজ করা যাবে না, অর্থাৎ ফরমালিনটাকে অলরেডি 1 in 100 ডাইলুশন করে নিতে হবে। এরপরে 1 in 100 এর পরে এরপরে আমরা এটাকে আমরা 1 in 1000 ডাইলুশন করব, আর পরবর্তীতে এটাকে আমরা আরো 10 টাইমস ডাইলুট করব। অর্থাৎ আমরা যখন হ্যান্ডলিং করব সেক্ষেত্রে সরাসরি মানে একটু পিওর ফরমালিন করব না, কারণ এটা টক্সিক যেহেতু, এবং এটা যদি তুমি শ্বাসের সাথে নিঃশ্বাসের সাথে নাও, ইনহেল করো, তাহলে কিন্তু আমাদের মানে ক্ষতি হতে পারে, আমাদের রেসপিরেটরি সিস্টেমে প্রবলেম হতে পারে, লাংসের প্রবলেম হতে পারে। সেই জন্য এটা বলছে যে পিওর ফরমালিন শুড নট বি ইউজড, কখনোই হ্যান্ডলিং করা উচিত নয়। তোমার একটা যখন এই 1 in 100 করবা, তখন এটাকে একটা
ফিউম হুড তোমরা নাম শুনেছো, যেটা এক্সস্ট থাকে, হ্যাঁ, সরাসরি নাকে আসবে না। এবং আমাদেরকে হচ্ছে মাস্ক ইউজ করে এটা করা উচিত। নর্মালি একটু কিছু ল্যাবরেটরি মাস্ক আছে, সেগুলো ইউজ করা উচিত যাতে আমরা মানে ইনহেল না হয়, কারণ ইনহেল হলে সেটা ক্ষতিকর। আর ফরমালিন ইউজ করা যাবে না কখন, যখন অক্সিজেন লেভেল পুকুরে যদি দেখো যে 5 ppm এর চেয়ে কম আছে, লেস দেন 5 ppm, এবং যদি প্লাঙ্কটন কনসেন্ট্রেশন খুব বেশি থাকে, হেভি প্লাঙ্কটন যদি থাকে, কারণ হেভি প্লাঙ্কটন থাকা মানে কি, প্লাঙ্কটন এরা এদেরও তো রেসপিরেশন প্রয়োজন, এবং এদের রেসপিরেশনের জন্য অক্সিজেন প্রয়োজন, হ্যাঁ, যে ফটোসিনথেসিস হয় সেক্ষেত্রে এটা প্রয়োজন। সেই জন্য এরাও কিন্তু, যেহেতু এরা অক্সিজেন তৈরি করে, আবার এট দ্য সেম টাইম প্লাঙ্কটন কিন্তু ফাইটোপ্লাঙ্কটন, আবার জু প্লাঙ্কটন হলে তো তৈরি করবে না, ফাইটোপ্লাঙ্কটন তৈরি করতে পারে, আবার দ্য সেম টাইম এরা কনজিউম করে। আর জু প্লাঙ্কটন থাকলে তো এরা সবসময় অক্সিজেন প্রয়োজন। সো হেভি প্লাঙ্কটন যদি হয় অথবা টেম্পারেচার অ্যাবাভ 27 ডিগ্রি হয়, তাহলে ফরমালিন ইউজ করা যাবে না। অর্থাৎ ফরমালিন ইউজ করতে গেলে অক্সিজেনের পরিমাণ 5 ppm এর চেয়ে বেশি থাকতে হবে, হ্যাঁ, এবং টেম্পারেচারটা 27 ডিগ্রির চেয়ে একটু কম থাকলে সেটা ভালো। আচ্ছা, এখন কিছু সেফটি অ্যাসপেক্ট আছে, হ্যাঁ, আমরা তো ফরমালিন শুধু ইউজ করলেই হবে না, সেটা কিছু ক্ষতিকর দিকটাও আমাদেরকে দেখতে হবে। তো দুইটা ক্ষতিকর দিক হচ্ছে, একটা হলো ফিশের জন্য হতে পারে, আর একটা হলো অপারেটর যারা হ্যান্ডলিং করতেছে ফর্মালডিহাইড বা ফরমালিন, তাদের জন্য কিছু সেফটি অ্যাসপেক্ট আছে। ফরমালিন যদি খুব হাই কনসেন্ট্রেশন বা লং টাইম ইউজ করা হয় ফিশের ক্ষেত্রে, তাদের কিছু অ্যাডভার্স ইফেক্ট হতে পারে, হ্যাঁ, এটা বিশেষ করে গিলে, যেহেতু পানিতে থাকে, হ্যাঁ, পানি থেকে তো ফিশের যে গিল, সরাসরি গিলকে তো এটা গিল দিয়ে এটা রেসপিরেশন হয়, এবং গিলে এরা প্রবলেম করতে পারে। গিলে কি হতে পারে, গিলের যেটাকে বলা হয় হাইপক্সিয়া, হ্যাঁ, হাইপক্সিয়া, অর্থাৎ গিলটা ডিজেনারেটেড, গিলের যে নর্মাল যে কালারেশন বা অ্যাপিয়ারেন্স সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। এটা হাইপারপ্লাসিয়াও হতে পারে, গিলটা একটু ফুলে যাওয়া, থিকেনিং হয়ে যাওয়া, এরকম হতে পারে। একটা ট্রায়ালে দেখা গেছে 200 ppm ফর 1 আওয়ার যদি এক্সপোজ করা হয় ফিশকে, তাহলে 30% ইনক্রিজ ইন ভেন্টিলেশন রেট। দ্যাট মিনস, এটা ভেন্টিলেশন রেট তো তোমরা বুঝো, অর্থাৎ এদের যে রেসপিরেশন রেটটা বেড়ে যায়। তার মানে কি, কখন বাড়ে বলো তো, কখন বাড়তে পারে রেসপিরেশন রেট? অক্সিজেন যখন কম থাকবে তখন স্যার। অক্সিজেন কম থাকবে বা অক্সিজেন যখন এটা নিতে পারতেছে না, হ্যাঁ, তখন কি হবে, ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিতে হয়। কারণ ঘন ঘন নিতে হয়, কারণ ওইটাকে রিকভার, মানে কি বলে এটাকে, মেকআপ করার জন্য, যে আমাদের মিনিটে এতটুকু দরকার। তো আস্তে আস্তে যদি শ্বাস প্রশ্বাস নিতে হলে সেটা পরিমাণ পাবো না, সেজন্য ঘন ঘন নিয়ে এটা রিকভার করার চেষ্টা করে। তো দেখা গেছে 30% ইনক্রিজ ইন ভেন্টিলেশন রেট, অর্থাৎ শ্বাস প্রশ্বাস রেটটা, রেসপিরেশন রেটটা বেড়ে যাচ্ছে। এবং এটা আবার রিকভার করা যায় যদি আবার এটাকে নর্মাল অবস্থায় আনা হয়, হ্যাঁ, উইদিন ফিউ আওয়ার্স সেটা আবার নর্মাল অবস্থায় আসে। বাট যে সময়টা থাকতেছে, এটা 1 ঘন্টার জায়গায় যদি 2 ঘন্টা হয়, তাহলে কিন্তু ফিশটা মারা যেতে পারে। কারণ ভেন্টিলেশন রেট বেড়ে গেল কিন্তু সে অক্সিজেন পেল না, তাহলে প্রবলেম হতে পারে। সেই জন্য বলা হয়েছে কি, সাবসিকুয়েন্ট ডেইলি ট্রিটমেন্টস প্রডিউস লেস ইন্টেন্স রেসপন্স, অর্থাৎ কুইকার রিকভারিজ। অর্থাৎ এটা যদি রেগুলার বেসিসে করা হয়, হ্যাঁ, ট্রিটমেন্ট করা হয়, একদিনে লম্বা সময় না দিয়ে অল্প সময় করে যদি রেগুলার সাবসিকুয়েন্ট ডেইলি, মানে 2 দিন পর পর এরকম করা হয়, তাহলে এই রেসপন্সটা ভালো পাওয়া যায়, এবং কুইকার রিকভারিজ হয়। হ্যাঁ, আচ্ছা, এখন অপারেটর বা আমরা যারা এটা হ্যান্ডলিং করবো, আমাদের জন্য কি প্রবলেম হতে পারে? ফরমালিনটা অবশ্যই শুড হ্যান্ডেল উইথ কেয়ার। আমাদের দেশে তো ফরমালিন এখন অনেকটা রেস্ট্রিক্টেড, বাট অনেক আগে, জানি না তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যখন করেছো, মিউজিয়াম স্পেসিমেন স্টাডি করেছো, তখন অনেক সময় ফরমালিনের স্যাম্পল এনে বেসিনে ওয়াশ করে তারপরে কাজ করেছো, তোমরা করেছো সেটা? হ্যালো স্যার, বুঝতে পারেন তো? জি স্যার। আমার কথা বুঝতে পারছো কি? জি স্যার, আমরা করেছি স্যার। তোমরা করেছো, হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু খুবই ক্ষতিকর। হ্যাঁ, আমি নিজেও আগে জানতাম না, হ্যাঁ, দেশের বাইরে যাওয়ার পরে একটু মানে সচেতনতা বাড়ছে। কারণ ওরা এই ফরমালিন কিনতে গেলে অনেক সিস্টেম আছে, বিশেষ করে ওদের বলা হয় রিস্ক অ্যাসেসমেন্ট, হ্যাঁ,
অর্থাৎ ফরমালিনের কি কি রিস্ক হতে পারে সেটা তোমাকে আগে অ্যাসেস করতে হবে, জানতে হবে, সাইন করতে হবে, তারপরে তুমি সেটা অর্ডার দিতে পারবা কেনার জন্য। হ্যাঁ, এটা এবং ইউজ করার ক্ষেত্রে তোমাকে এই গাইডলাইন গুলো জানতে হবে। এবং আমি একবার মানে 16% ফর্মালডিহাইড, হ্যাঁ, আমরা তো ফরমালিন বলি 38%, 16% ফর্মালডিহাইড প্রয়োজন আমার একটা এক্সপেরিমেন্টের জন্য। তো সেইটা কেনার জন্য তাও এক একটা হলো 1 ml এর ভায়ালের মধ্যে আমি কিছু ভায়াল কিনবো 1 ml করে। সেটার জন্য আমাকে 1-1.5 মাস ওয়েট করতে হয়েছে। এটার কোনো রিস্ক অ্যাসেসমেন্ট ফর্ম ছিল না, সেটা তৈরি করতে হয়েছে, জানতে হয়েছে সুপারভাইজারের সিগনেচার, তারপরে আমি কিনতে পারছি। এবং সেটা কেনার পরেও আমি যখন ইউজ করব সেটা হলো যে ফিউম হুডের ভিতরে ইউজ করতে হবে। কারণ অল্প পরিমাণ ফর্মালডিহাইড যদি তোমার কোন একটা ক্লোজড রুমে যদি মানে পড়ে যায় তাহলে অনেক মানে সেটা বাজে গন্ধ হবে লম্বা সময়, এবং তুমি সেই গন্ধ খুব সহজে দূর করতে পারবে না, এবং সেটা তুমি ইনহেলেশন হবে। সেই জন্য তোমরা যেটা করেছো ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে সেটা আসলে খুবই মানে সায়েন্টিফিক্যালি নট অ্যাকসেপ্টেবল। এবং এখন বর্তমানে হয় কিনা জানি না, তো আমিও ডিপার্টমেন্টে বলেছি যে এটা কিন্তু করাটা খুবই মানে অযৌক্তিক, এবং আমাদের ফরমালিনে স্টক করার এটা অল্টারনেটিভটা আমাদেরকে বের করতে হবে। ইথানলেও কিন্তু স্টক করা যায়, হ্যাঁ, ইথানলে করা বা এরকম করতে হবে, এটা খুবই ক্ষতিকর একটা ওয়ে। সো এখন হয়তোবা আমরা আস্তে আস্তে সেটার অল্টারনেটিভ বের করতে পারি। তো ওই ক্ষেত্রে আমরা হাত দিয়ে অনেক সময় ইউজ করেছি, যেমন তোমরা হয়তো নিজেরা খেয়াল করে দেখছো যখন হাত দিয়ে ওই ফরমালিনে রাখা মাছ কি করো, স্কিনটা কিন্তু অনেক টাফ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাই না? মনে আছে তোমরা করেছো? জি স্যার, থার্ড ইয়ার জি স্যার। ফোর্থ ইয়ারেও করছি স্যার। করছো, এটা খুবই মানে খারাপ কাজ। অ্যাটলিস্ট গ্লোভস ইউজ করা উচিত, মাস্ক ইউজ করা উচিত, ল্যাবরেটরি মাস্ক। এবং গন্ধ কিন্তু হয় এবং রুমে থাকা যায় না, তোমরা হয়তো মনে করতে পারো। আমরাও যখন করেছি ফার্স্ট ইয়ার সেকেন্ড, আমাদের ক্ষেত্রেও একই এক্সপেরিয়েন্স। এটা হয়তো আমরা জানি মানে বুঝতে পারি না যে কি হলো, বাট লং টাইম কিন্তু এটা ক্ষতি হতে পারে, প্রচন্ড রকম আমাদের লাংসের ক্ষতি হতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে এটা কার্সিনোজেনিক হতে পারে। এই দেখো এখানে বলছে ফর্মালডিহাইড ইজ হার্মফুল ইফ ইনহেলড, যদি ইনহেল করা হয়, শ্বাস প্রশ্বাসের সাথে নেওয়া হয়, সেটা কিন্তু হার্মফুল। অথবা অ্যাবজর্ব থ্রু কন্টাক্ট অফ ফরমালিন উইথ দ্য স্কিন, দেখো আমরা যেটা করেছি সেটা আমরা না জেনে করেছি, হ্যাঁ, স্কিনের যদি কন্টাক্টে আসে সেটাও কিন্তু স্কিনের মাধ্যমে বডিতে অ্যাবজর্ব হতে পারে। আর সিরিয়াসলি ইরিটেন্ট ইফ সোয়েলড, অর্থাৎ যদি কোনোভাবে কেউ খেয়ে ফেলে তাহলে কিন্তু খুবই মানে ডেঞ্জারাস অবস্থা হবে। এবং ইমিডিয়েটলি ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, হ্যাঁ, প্লেন্টি অফ ওয়াটার মানে ড্রিঙ্ক করতে হবে। ভমিটিং শুড বি ইনডিউসড, ভমিটিং করে বের করে দেওয়া, তোমরা জানো ইনডিউস করা। এবং অ্যান্ড দেন ডিমার্কেন্টস মে বি টেকেন, অনেক সময় হয়তো বের করে নেওয়া, যেটা বের করার প্রসিডিউর একটা যেমন হসপিটালগুলোতে করা হয়। যদি আইএ হয় ফরমালিন, হ্যাঁ, তাহলে পানি দিয়ে স্প্ল্যাশিং করতে হবে। ফার্স্ট এড ট্রিটমেন্টটা প্রত্যেকটা ল্যাবেই থাকা উচিত। আমাদের যে 4-5টা ল্যাব হয়েছে, আমি হয়তো বলবো কোন একটা সময় আমাদের ফার্স্ট এইড, হ্যাঁ, থাকতে হবে, যে কোনো কারণে কোনো একটা কেমিক্যাল হাতে পড়ে গেলে কি করা উচিত, হ্যাঁ, এটা প্রত্যেকটা ল্যাবেই থাকা উচিত। এবং ফ্লাশিং উইথ ওয়াটার ফর এ কনসিডারেবল টাইম, 15 মিনিটস ফর এক্সাম্পল। তো চোখে যদি কোনো ধরনের কেমিক্যাল চলে যায় যত তাড়াতাড়ি পানি দিতে হবে সেখানে, হ্যাঁ। এবং এখানে ওটা বলা নাই, এখানে যে গ্লোভস, হ্যান্ড গ্লোভস ইউজ করতে হবে, হ্যান্ড গ্লোভস, এবং মাস্ক ইউজ করতে পারলেও ভালো, হ্যাঁ। অনেক সময় অনেক ল্যাবে কিছু স্পেশাল ল্যাবরেটরি গগলস থাকে, তোমরা হয়তো চিনো, সেই গগলসও ইউজ করা যেতে পারে। তো এগুলো মনে রাখবা, ভবিষ্যতে যদি ফরমালিন ইউ করো, বেশি মানে এই দেখাতে যেও না, তোমরা স্মার্টনেস দেখাতে যেও না যে আমি তো এগুলো খালি হাতেই হ্যান্ডেল করি। তোমার হয়তো ইনস্ট্যান্ট কিছু হবে না, বাট লং টার্ম ক্ষতি হতে পারে। সো যখনই ইউজ করো, যে কোনো জায়গায় ভবিষ্যতে যেখানেই যাও, যদি কখনো এই ল্যাবের এরকম করতে হয়, নিজের সেফটির জন্য হলেও এগুলো তোমাদেরকে মেইনটেইন করতে হবে, অ্যাটলিস্ট গ্লোভসটা ইউজ করতে হবে, হ্যাঁ। এবং মাস্ক ইউজ করতে পারলে তো ভালো। আর এখন তোমার মাস্ক ইউজ করতে অভ্যস্ত, সো এটা ডাজন্ট ম্যাটার। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে ফিশের ক্ষেত্রে টলারেবল লিমিটটা কত হতে পারে ফরমালিনের, হ্যাঁ। তো ফরমালিন আগে যেটা বললাম 167, এই কথাটা আমরা বলেছি, 67 ppm, এটা আমরা টেম্পারেচার অ্যাবাউট 20 ডিগ্রি সেলসিয়াস অথবা হায়ার দেন 20 ppm, 250 ppm
সরি অ্যাট বিলো 10 ডিগ্রি সেলসিয়াস। সো ওয়াটার টেম্পারেচার যদি 10 ডিগ্রির উপরে থাকে, যেহেতু আমাদের দেশে তো 10 ডিগ্রির উপরে সবসময়ই, সেক্ষেত্রে 167 ppm আমরা ইউজ করতে পারি। এটা যদিও এটা 10 ডিগ্রির কথা এখানে আসছে কারণ স্যালমনিড, হ্যাঁ, স্যামন, রেইনবো ট্রাউট এইসব মাছের ক্ষেত্রে, কারণ এই মাছগুলো কোল্ড ওয়াটার ফিশ, হ্যাঁ, ওই ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এগুলো কালচার করা হয় এবং ওখানকার টেম্পারেচার 10, 5, 6 ইভেন 4 ডিগ্রিও হয়। তো সেই ক্ষেত্রে সেই জন্য এদের আসলে এই টেম্পারেচারের বিষয়টা আছে। স্যালমনিডের ক্ষেত্রে এটা বলছে, আমরা তো আসলে স্যালমনিড না, কার্পের ক্ষেত্রে আমাদের একটু জানতে হবে, কার্প এবং ক্যাটফিশ। সো এই লেভেল পর্যন্ত এদেরকে স্যালমনিডের ক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেবল। আর কি বলছে এখানে, একটা ক্রনিক টক্সিসিটি টেস্ট করেছে জুভেনাইল রেইনবো ট্রাউট, এটা রেইনবো ট্রাউটের ক্ষেত্রে স্টাডিটা হয়েছে। 200 মিলিগ্রাম পার লিটার, যেটাকে 1 in 5000 ডাইলুশন, আমরা আগে দেখলাম যেটা 1 in 6000, 1 in 4000 ডাইলুশন দেখেছি। তো 1 in 5000 ডাইলুশন ফর 1 hour টুয়াইস এ উইক ফর 12 উইকস, হ্যাঁ, এইটা একটা স্টাডি করেছে। এবং সেখানে তারা দেখেছে দে ফাউন্ড নো ইফেক্টস অন অ্যাপেটাইট। অ্যাপেটাইট তো তোমরা বুঝো যে কিছু কিছু ক্ষেত্রে খাবারে অরুচি হয়, হ্যাঁ, এক্ষেত্রে কোনো প্রবলেম পায়নি। গ্রোথ রেটেও কোনো ইফেক্টস নাই। ফুড কনভার্সন রেশিও অথবা বডি কন্ডিশন, এক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম তারা পায়নি। কন্ট্রোলের সাথে একই রকম ছিল। এর পরবর্তীতে তারা দুই ধরনের ফিশের ক্ষেত্রে এই স্টাডিটা করেছে, একটা হলো স্মল ফিশ যেটা লেস দেন 16 সেন্টিমিটার, আর একটা লার্জ ফিশ গ্রেটার দেন 16 সেন্টিমিটার। এবং তারা একই দুইটা কনসেন্ট্রেশন ইউজ করেছে, একটা 167 আর একটা হলো 250 ppm। আমরা দুইটা কনসেন্ট্রেশনের কথা আগে বলেছি। এবং তারা দেখেছে সব গ্রুপই এবং 1.5 আওয়ার্স অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট তারা এটা এক্সপোজ করেছে 5 ওকেশনে 5 টাইমস, এবং 2 উইকস তারা 2 উইকস ইন্টারভেলে 5 বার করেছে। এবং সব অল ফিশ গেইনড ইন ওয়েট, হ্যাঁ, সব মাছই তারা ওয়েট গেইন পেয়েছে। বাট 4 আউট অফ 6 গ্রুপ হ্যাড রিডিউসড কন্ডিশন। কন্ডিশন বলতে আসলে বডি কন্ডিশন, হ্যাঁ, বডি কন্ডিশনটা একটু রিডিউসড হয়েছে, বডি মানে কিন্তু তাদের ওজন বাড়ছে, হ্যাঁ, ওয়েট গেইন হয়েছে, গেইন, বাট এদের বডি হয়তো দেখতে একটু ডিফারেন্ট, হ্যাঁ, এদের বডি কন্ডিশনটা একটু রিডিউসড। বাট মনে করো বড় সাইজটা ছোট হয়ে গেছে কিন্তু ওজনটা একই আছে, এরকম সামথিং লাইক দ্যাট, এরকম তারা পেয়েছে। আর একটা বলছে রেইনবো ট্রাউট ইজ কনসিডারেবলি মোর সাসেপ্টেবল দেন আদার স্যালমনিডস। যেমন মনে করো আদার স্যালমনিডস এর মধ্যে হতে পারে স্যামন, হ্যাঁ, স্যামন অথবা ব্রুক ট্রাউট, আরো কিছু ট্রাউট আছে। এবং তারা এটা বলছে যে এগুলো হয়তো তারা হেরিটেবল স্ট্রেইনস ডিফারেন্সের জন্য এরকম হতে পারে, অর্থাৎ ফর্মালডিহাইড বা ফরমালিন সলিউশন ডিফারেন্ট স্পিসিসের জন্য বা ডিফারেন্ট স্ট্রেইনের জন্য এদের ইফেক্টসটা ডিফারেন্ট হতে পারে। এটা হলো টলারেবল লিমিটেড। এটা গেল স্যালমনিডের ক্ষেত্রে। আমরা যদি কার্প বা আফ্রিকান ক্যাটফিশ, যেটা আমাদের দেশে কার্প বা আফ্রিকান ক্যাটফিশ এইসব এরিয়াতে, হ্যাঁ, ট্রপিক্যাল রিজিয়নে যেগুলো করা, হ্যাঁ, এক্ষেত্রে যদি আমরা দেখি টলারেবলটা, এখানে দেখা গেছে যে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি হয়, হ্যাঁ, এগের ক্ষেত্রে যদি আমরা বলি, এখানে এগের কথা বলছে, এক্স এবং অন্য ফিশের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, সেই জন্য আমরা আলাদা করে আলোচনা করতেছি। তো এক্স এর যে ইনকিউবেশনটা, এটা ইনকিউবেশন টেম্পারেচার সাধারণত 25 ডিগ্রি সেলসিয়াস এবং 60 আওয়ার্স এগ থেকে হ্যাচলিং হতে 60 আওয়ার্স সময় লাগে, এবং আফ্রিকান ক্যাটফিশের ক্ষেত্রে 48 আওয়ার্স সময় লাগে। সেই জন্য আমাদেরকে যদি আমরা ফরমালিনের ট্রিটমেন্ট দিতে চাই, আগে যেমন আমরা যেটা বললাম যে 5 ডেজ ইন্টারভেলে দ্বিতীয় ট্রিটমেন্ট দেওয়া হয়, কিন্তু এগ দেখো 5 দিনের আগেই এরা হ্যাচিং করতেছে। সো আমাদের যেটা করতে হবে, সিঙ্গেল ট্রিটমেন্ট দিতে হবে, হ্যাঁ, এক্স এর ক্ষেত্রে দিতে হবে সিঙ্গেল ট্রিটমেন্ট, কারণ আমরা দুইটা ট্রিটমেন্ট দিতে পারবো না, আমাদের দুইটা ট্রিটমেন্ট দেওয়ার আগেই এগ থেকে হ্যাচলিং হয়ে যাবে। সো একটা সিঙ্গেল ট্রিটমেন্ট দিতে হবে। এবং সেটা বলছে কি টলারেট যেটা স্টাডি করছে 30 মিনিটস এক্সপোজার যেটা পেয়েছে তারা ইয়ের ক্ষেত্রে, কার্পের ক্ষেত্রে 30 মিনিটস এক্সপোজার টাইম, এবং এক্ষেত্রে দেখো কনসেন্ট্রেশনটা বলছে 2000 মিলিগ্রাম পার লিটার। হ্যাঁ, এই একই ডোজ দিয়ে কার্প টলারেট করতে পারতেছে 30 মিনিটস। আর ক্যাটফিশের ক্ষেত্রে স্লাইটলি হায়ার মর্টালিটি দেন কন্ট্রোল, সেটা বলছে যে as little as 5 মিনিটস, হ্যাঁ, অর্থাৎ
দেখো কার্প অনেক বেশি টলারেট করতে পারে 30 মিনিটস পর্যন্ত, কিন্তু ক্যাটফিশের এগসের যদি তুমি 5 মিনিটস যদি এক্সপোজ করো তাহলে এটা কিছুটা হায়ার মর্টালিটি পাওয়া যায়, কিছু মর্টালিটি আসে, and ইকোনমিক্যালি সিগনিফিকেন্ট মর্টালিটি আফটার 15 মিনিটস। অর্থাৎ 15 মিনিট যদি এক্সপোজ করা হয় তাহলে মানে অনেক বেশি পরিমাণে ডিম বা এগ নষ্ট হতে পারে, মারা যেতে পারে, মানে হ্যাসলিং কম আসতে পারে। সো ইকোনমিক্যালি এটা নট ভায়াবল, সেক্ষেত্রে 5 মিনিটই যথেষ্ট। অর্থাৎ 2000 মিলিগ্রাম পার লিটার যদি দেই, কার্পের ক্ষেত্রে হলে 30 মিনিটস এটা এক্সপোজ করতে হবে, আর ক্যাটফিশের ক্ষেত্রে, ক্যাটফিশ এগের ক্ষেত্রে সেটা 5 মিনিটসটা যথেষ্ট। আচ্ছা, এবার যদি আমরা ফিশের ক্ষেত্রে দেখি, মানে এগ নয়, ফিশের ক্ষেত্রে, সেক্ষেত্রেও একটু ভেরিয়েবল আছে, এক একটা ফিশের এক এক রকম, কার্প এবং ক্যাটফিশের একটু ডিফারেন্ট। এখানে দেখা গেছে এটা কার্পের ক্ষেত্রে 4 ডে ওল্ড কার্প ইউজ করা, কি বলছে, আনএবল টু টেস্ট 4 ডে ওল্ড, 4 ডে 4 দিনের বয়সী কার্পের এটা তারা টেস্ট করতে পারেনি এই সায়েন্টিস্ট থেরন, বিকজ এটা তারা হ্যান্ডলিং স্ট্রেসের জন্য। সো তারা 12 and 20 ডে ওল্ড ফিশ তারা ইউজ করেছে স্টাডি করার জন্য। এবং আফ্রিকান ক্যাটফিশের ক্ষেত্রে তারা কি করেছে, আফ্রিকান ক্যাটফিশে আছে দেখি আগে, that it was the younger ones which are more sensitive। হ্যাঁ, কার্পের ক্ষেত্রে ইয়াঙ্গার ফিশ গুলো ছিল মোর সেনসিটিভ দেন আফ্রিকান ক্যাটফিশ। 60 মিনিটস যদি এক্সপোজ করা হয়, মর্টালিটি 12 ডে ওল্ড কার্প ওয়াজ 33%, বাট ইন দ্য ক্যাটফিশ ইট ওয়াজ নেগলিজেবল। অর্থাৎ এই 12 ডে ওল্ড কার্পের ক্ষেত্রে এটা 60 মিনিট যদি এক্সপোজ করা হয় তাহলে 33% মর্টালিটি পাওয়া গেছে, আর ক্যাটফিশের ক্ষেত্রে এটা নেগলিজেবল, খুবই কম পাওয়া গেছে। আর 20 ডে ওল্ড কার্পের ক্ষেত্রে নিয়ারলি অল সার্ভাইভড 90 মিনিটস এক্সপোজার। অর্থাৎ দেখো ছোটগুলো একটু কম টলারেট করতে পারে বড়র চেয়ে, হ্যাঁ, whereas this was the most sensitive age in catfish। অর্থাৎ দেখো এখানে ক্যাটফিশের ক্ষেত্রে আবার কি হয়েছে, এই 20 ডে ওল্ড এরা হলো সেনসিটিভ। তাহলে বিষয়টা কিন্তু উল্টা দাঁড়ালো, দেখো যে কার্পের ক্ষেত্রে ছোট কার্পের পোনাগুলো বেশি সেনসিটিভ, হ্যাঁ, আর ক্যাটফিশের ক্ষেত্রে বড়গুলো বেশি সেনসিটিভ। এই দুটো একটু মনে রাখবা। সো তোমরা যখন বিভিন্ন স্টাডি করবা সেক্ষেত্রে এইগুলো মাথায় রাখতে হবে যে আমি কার্পের ক্ষেত্রে হলে কত সময়ই করব আর ক্যাটফিশের ক্ষেত্রে কত সময়। এমনি মনে হতে পারে যে ক্যাটফিশ গুলো তো খুবই স্ট্রং, বাট তারা এই ধরনের ট্রিটমেন্টে কিন্তু অতটা স্ট্রং না। আচ্ছা, এর পরবর্তী থেরন আরো কিছু স্টাডি করেছে। এখানে স্টাডিতে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এত কিছু আমি বলবো না, তোমরা একটু দেখে নিও যে 20 ডে ওল্ড এবং কি বলছে 4, 12 and 20 ডে ওল্ড আফ্রিকান ক্যাটফিশ ইউজ করছে ফরমালিন 200 মিলিগ্রাম। এগুলোর উপর বিভিন্ন ধরনের এরা পার্সেন্টেজের সার্ভাইভাল রেট পেয়েছে। তো এগুলো এত কিছু আমি বলতেছি না। বাস, যেটা বাস তোমরা জানো যে স্ট্রাইপ বাস হতে পারে, সি বাস, এই ধরনের বাস, হ্যাঁ, এদের ফিঙ্গারলিংস আর পার্টিকুলারলি সাসেপ্টেবল টু ফরমালিন টক্সিসিটি। ফরমালিন শুড নট বি ইউজড উইথ দিস স্পিসিস। অর্থাৎ বাসের ক্ষেত্রে ফরমালিন ইজ নট রিকমেন্ডেড। আচ্ছা, এখন আরেকটা তোমরা এটার নামও জানো, মেলাকাইট গ্রিন। হ্যাঁ, নাম জানো না এটা? আমরা এটা নিয়ে একটু দেখি যে মেলাকাইট গ্রিন, এটাও ইউজ করা হয়, এটাও ডিসইনফেক্টেন্ট হিসেবে ইউজ করা হয়। মেলাকাইট গ্রিন নাকি ব্যান স্যার শুনছিলাম? এটা ব্যান, এখন মেলাকাইট গ্রিনটা ব্যান। তারপরে আমরা এটা সম্বন্ধে একটু হালকা জানবো, হ্যাঁ, এটা কি ধরনের টক্সিসিটি হতে পারে। এটা অর্গানিক ডাই হিসেবে ইউজ করা হয়, হ্যাঁ, অর্গানিক সিনথেটিক, যেহেতু এগুলো সিনথেটিক অর্গানিক ডাই, এটা বিভিন্ন ডাইং কোম্পানিতে এগুলো ইউজ করা হয়। এটা দুইটা ফর্ম আছে, এটা একটা আয়নিক বলা হয় আর একটা নন আয়নিক। আয়নিক যেটা, এটা হলো এই যে গ্রিন কালার হয় আয়নিক, যেটা নন আয়নিক সেটা হলো কালারলেস। তো আয়নিক যেটা সেটা সলিউবল ইন ওয়াটার, আর নন আয়নিক যেটা কালারলেস সেটা সলিউবল ইন লিপিড। সো লিপিড সলিউবল, দ্যাট মিনস এটা যদি ইউজ করা হয় নন আয়নিক, বা যদি কোনো কারণে আয়নিকটা নন আয়নিক হয়ে যায়, সেক্ষেত্রে এরা যে মেমব্রেন থাকে, সেলের মেমব্রেন, হ্যাঁ, লাইপো লিপিড থাকে কিছু ক্ষেত্রে, সেটা ভেদ করতে পারে, এটা দ্যাট ইজ হার্মফুল। হ্যাঁ, আয়নিক অ্যান্ড অনলি, আচ্ছা, আয়নিক যেটা
এটা অনলি এক্সিস্ট অ্যাজ এ সল্ট, হ্যাঁ, আয়নিকটা সল্ট আকারে থাকে। আচ্ছা, এটা ক্যাটায়নিক যেগুলো, হ্যাঁ, ক্যাটায়নিক যেটা কালার, এটা অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিটা আছে, কিন্তু কালারলেস যেটা, হ্যাঁ, এটা অ্যান্টিবায়োটিক অ্যাক্টিভিটি নেই, যেটা বায়োলজিক্যাল মেমব্রেনটাকে ক্রস করতে পারে। আর ফরমালিনের মতো এদের এদের অ্যাক্টিভিটিস মোটামুটি একই রকম ভাবে কাজ করে। এবং পিকেডি যেটা proliferative kidney disease স্যালমোনেলের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। এবং ওয়ান অফ দ্য ফিউ ড্রাগস দ্যাট অ্যাক্ট এগেইনস্ট পিকেডি, তার মধ্যে মেলাকাইট গ্রিন একটা। এবং ডোজ অ্যাডমিনিস্ট্রেশন যেটা, এটাও ওই ইমার্শনটা ইউজ করা হয় আগের মতোই, এবং এটা অ্যাবজর্ব থ্রু গিলসের মাধ্যমে ফিশ এটা অ্যাবজর্ব করতে পারে। এফিকেসি টক্সিসিটি ডিপেন্ড অন দ্য কনসেন্ট্রেশন, একই রকম ভাবে পিকেডির ক্ষেত্রে যেটা কাজ করে, যেটা দেখা গেছে, এটা কিছু ডোজ যেটা আছে 0.15 ppm ইউজ করা হলে সিঙ্গেল ডোজ এটা দেখা গেছে ইনইফেক্টিভ, কোনো কাজ করে না। 1.5 ppm এটা পার্শিয়াল ইফেক্টিভ, কিন্তু এটা টক্সিসিটি আছে। আবার এটা 1 ppm যেটা যেহেতু পার্শিয়ালি, এইটা 1 পয়েন্ট হায়ার ডোজ বাট পার্শিয়ালি ইফেক্টিভ, আবার টক্সিকও হয়, সেই জন্য একটু লোয়ার ডোজ ইউজ করা হয়। এবং 3 ট্রিটমেন্টস, হ্যাঁ, 4 দিন ট্রিটমেন্ট, 4 দিন গ্যাপ, অথবা 4 দিন ট্রিটমেন্ট, 7 দিন গ্যাপ, হ্যাঁ, এই হিসেবে এটা এটা করা যেতে পারে ইন্টারভেলে। ইউকেতে যেটা করা হয় 1 ppm ফর এক্সটার্নাল প্যারাসাইট ফর আপ টু 1 আওয়ার ইজ রিকমেন্ডেড। হ্যাঁ, অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটিও এটা মেলাকাইট গ্রিনের আছে। এক্স এর ক্ষেত্রে 2 ppm ফর 15 মিনিটস এভরি 24 আওয়ার্স, এটা ওয়াজ ফাউন্ড টু বি এক্সেসিভ। হ্যাঁ, এটা খুব বেশি মনে হয়, সেই জন্য করা হয় কি 0.25 ppm এটা ইউজ করা হয়েছে। এটা স্টাডি করে এগুলো পাওয়া গেছে আর কি। আর কার্পস এবং ক্যাটফিশের ক্ষেত্রে 15 ppm ফর 10 সেকেন্ডস এটা ইফেক্টিভ। 15 ppm 10 সেকেন্ড যদি ডিপিং করা হয় ইমার্শন। এক্ষেত্রে একটু সেফটি অ্যাসপেক্ট আছে এবং টক্সিকোলজি। এটা অ্যাকিউট ফ্যাটালিটিস হতে পারে, মারা যেতে পারে, হ্যাঁ, অ্যানিমেল মারা যেতে পারে, এটা মিউটাজেনিক হতে পারে। এই জন্যই এটা দেখো, মিউটাজেনিক মানে কি বলতো? মিউটাজেনিক মিউটাজেনিক মানে কি বলতো? মিউটেশন করতে পারে এরকম কিছু। জিনে মিউটেশন ঘটে স্যার। মিউটেশন হতে পারে। তোমরা জানো এই মিউটেশন থেকে পরবর্তীতে এটা ক্যান্সার হতে পারে, তাই না? যে মিউটাজেনিক, আরেকটা বলা হয় টেরাটোজেনিক, হ্যাঁ, আরেকটা বলা কার্সিনোজেনিক। তো একটা যদি কন্টিনিউয়াস মিউটেশন হয়, অর্থাৎ মিউটাজেনিক এজেন্ট যদি কন্টিনিউয়াসলি এক্সপোজ হয়, তাহলে সেটা টেরাটোজেনিক হতে পারে। টেরাটোজেনিক মানে হলো এটা যেমন এই যে প্লাসেন্টাস, অর্থাৎ অর্থাৎ কি বলে এটাকে, যে কোনো মার যদি এরকম টেরাটোজেনিকের মানে হয়, কোনো কিছু এক্সপোজ হয়, তাহলে সেটা সেই কেমিক্যালসটা প্লাসেন্টা ক্রস করে, অর্থাৎ যদি কোনো প্রেগনেন্ট ওমেন হয়, তাহলে তার বাচ্চারও এই ধরনের প্রবলেম হতে পারে, মিউটেশন হতে পারে, তখন ওটাকে বলা হয় টেরাটোজেনিক। আর কার্সিনোজেনিক তোমরা বুঝছো, এরা ফিশের গিলকে ড্যামেজ করতে পারে এবং ডিপ্রেস গ্যাস এক্সচেঞ্জ, অর্থাৎ গ্যাস এক্সচেঞ্জ হওয়ার সেটা কমিয়ে দিতে পারে। আর ক্রোমোজোমাল অ্যাভারেশন, তোমরা এটা জানো, ক্রোমোজোমাল অ্যাভারেশন এটা হতে পারে যদি 500 ppm 1 মিনিট ফর 5 ডেজ যদি 5 দিন পর পর 1 মিনিট করে এক্সপোজ করা হয়, তাহলে ক্রোমোজোমাল অ্যাভারেশন হতে পারে, ক্রোমোজোমের প্রবলেম হতে পারে। আর কি ক্যান ড্যামেজ ব্লাড সেল অ্যাজ ওয়েল, ব্লাড সেলটাকেও নষ্ট করে দিতে পারে। যেমন 2.27 ppm ক্যান রিডিউস নিউট্রোফিল কাউন্ট বাই 50%। ব্লাডের অন্যান্য প্যারামিটার হয়তো বা ঠিক থাকতে পারে, বাট নিউট্রোফিল কাউন্টটাকে কমিয়ে দিতে পারে। অ্যাপারেন্টলি হয়তো মনে হবে কিছু হয়নি, বাট এটা কমিয়ে দিতে পারে। আর অপারেটরস যারা শুড ইউজ অ্যাপ্রন, গ্লোভস, বুটস এবং অন্যান্য প্রোটেক্টিভ ইকুইপমেন্টস ইউজ করতে হবে যখন হ্যান্ডলিং করা হবে। এখানে কিছু টলারেন্স আছে কার্পের ক্ষেত্রে। দেখো এটা স্যাটিসফ্যাক্টরি রেজাল্টস এটা পাওয়া গেছে 750 মাইক্রোগ্রাম পার লিটার ফর 10, 20 অর 40 সেকেন্ডস। হ্যাঁ, এটা কার্প এগস এর ক্ষেত্রে। আর 1500 মাইক্রোগ্রাম পার লিটার a second expose was insufficient for antifungal action. হ্যাঁ, সেক্ষেত্রে 10 to 30 সেকেন্ড was satisfactory and 60 সেকেন্ড was toxic. So যদি 1500 মাইক্রোগ্রাম পার লিটার ইউজ করা হয়, সেক্ষেত্রে 5 সেকেন্ড দিলে এটা কোনো কাজ হবে না।
10 থেকে 30 এটা বলা হয়েছে যে এটা স্যাটিসফ্যাক্টরি, বাট এর চেয়ে বেশি হলে 60 সেকেন্ড হলে সেটা টক্সিক, এটা পাওয়া গেছে। আর ক্যাটফিশের এগের ক্ষেত্রে 10 সেকেন্ড এক্সপোজার এট আইদার কনসেন্ট্রেশন প্রডিউস হায়ার মর্টালিটি, অর্থাৎ এই কনসেন্ট্রেশনই হোক বা এই কনসেন্ট্রেশনই দাও, হ্যাঁ, ক্যাটফিশের এগের ক্ষেত্রে 10 সেকেন্ড যদি এক্সপোজ করা হয় সেটা হায়ার মর্টালিটি দেন ইন কন্ট্রোল। সো সেক্ষেত্রে কি করা হয়, 5 সেকেন্ডস এক্সপোজার টু 1500 মাইক্রন পার লিটার স্যাটিসফ্যাক্টরি। সো সেক্ষেত্রে 10 সেকেন্ড নয় 5 সেকেন্ড ইউজ করাটা প্রয়োজন। এখানে বড় মাছের ক্ষেত্রে, হ্যাঁ, যেটা আমরা ফিঙ্গারলিংস বা জুভেনাইলের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে দেখা গেছে এটা হলো পিএইচ ডিপেন্ডেন্ট, হ্যাঁ, এটার ইফেক্টিভনেসটা পিএইচ ডিপেন্ডেন্ট। এবং এই থেরন অনেক স্টাডি করেছে এগুলো, তারা বলছে যে 100 মিলিগ্রাম পার লিটার যদি ইউজ করা হয় সেটা ভালো, ভেরি হাই concentration and not surprisingly they conclude that it should not be used for longer than 10 seconds. So এই আমি 100 মিলিগ্রাম পার লিটার যদি ইউজ করি তাহলে 10 সেকেন্ডের বেশি ইউজ করা উচিত নয় ইন আফ্রিকান ক্যাটফিশ। এটারও অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস আছে। আর কার্পের ক্ষেত্রে জুভেনাইল কার্প যেটা দেখো similar sensitive, more sensitive to malachite green than African catfish. অর্থাৎ জুভেনাইল কার্প, ছোট কার্পগুলো এটা আফ্রিকান ক্যাটফিশের চেয়ে বেশি সেনসিটিভ, একই এজের যদি হয়, হ্যাঁ, একই এজের ক্ষেত্রে যদি আমরা কম্পেয়ার করি। 100 ppm যেটা এটা বলছে কি should not be used at all in juvenile carp. জুভেনাইল কার্পের ক্ষেত্রে এটা রিকমেন্ড করা হয়নি, হ্যাঁ, ইভেন এর 100 ppm ও যদি ইউজ করি সেটাও উচিত হবে না। It has been recommended for use by prolonged exposure 1.1 ppm। তার মানে দেখো 100 ppm টাও ইউজ করা যাবে না জুভেনাইল কার্পের ক্ষেত্রে, অর্থাৎ খুবই অল্প ppm, অর্থাৎ 0.1 ppm, বাট এটা প্রলং টাইম, অর্থাৎ আমরা চাইলে লম্বা সময় আমরা ট্রিটমেন্ট করব, বাট কনসেন্ট্রেশনটা কম হবে। কিন্তু লং টাইম এক্সপোজ করার একটা প্রবলেম আছে। লং এক্সপোজার ইজ দ্যাট মেলাকাইট গ্রিন ইজ অ্যাবজর্বড অনটু অর্গানিক ম্যাটার, অর্থাৎ এটা পুকুরে যদি দেই সেক্ষেত্রে পুকুরে সেটেল ডাউন হয়ে যেতে পারে, এবং সেটেল ডাউন হয়ে গেলে তখন কি হবে, এটা আনঅ্যাভেলেবল হয়ে যাবে। অর্থাৎ পুকুর আছে এখানে মেলাকাইট গ্রিন ইউজ করলাম, সেটা পুকুরের অর্গানিক ম্যাটার যেটা কাদা থাকে, হ্যাঁ, বা ডেট্রিটাস, এক্ষেত্রে এগুলো এটা অ্যাবজর্ব করে নেবে এই মেলাকাইট গ্রিন গুলো। সো অ্যাবজর্ব করে নিলে কি হয়, পুকুরের পানিতে কিন্তু আর নট অ্যাভেলেবল, হ্যাঁ, সেই জন্য কন্টিনিউয়াসলি এটা রিনিউ করতে হয়, অর্থাৎ 2 ঘন্টা 6 ঘন্টা পর পর মেলাকাইট গ্রিনের সলিউশনটা পুকুরে দিতে হয়। আবার এটা একটা প্রবলেম। এই থেরন এরা একটা 6-day ট্রায়ালে দেখেছে যে 0.2 ppm transferred their rain trout to freshly prepared bath each day। তো তারা 1.1 দেখেছে আগে, তারপর 0.2 দেখেছে যে এটা একটু ভালো কাজ করে, ফ্রেশলি প্রিপেয়ার্ড বাথ ইচ ডে, প্রতিদিন 0.2 ppm করে দেওয়া যেতে পারে পুকুরে, দিলে হয়তো এটা একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, এর একটা ফার্মাকোকাইনেটিক্স আছে। ফার্মাকোকাইনেটিক্সটা আমরা একটু দেখি, খুব বেশি কিছু না। এটা মেলাকাইট গ্রিনটা এটা ট্রান্সফর্ম টু কার্বিনল ফর্ম হয়ে যেতে পারে, হ্যাঁ, এটা একটা ফর্ম হলো কার্বিনল, এই ফর্মে চলে যেতে পারে। আর এই ফর্মটা কি অ্যাবজর্ব কিউমুলেটিভলি বাই এক্স দ্বারা, এটা কি হয়, এক্স এ যদি আমরা মেলাকাইট গ্রিন ইউজ করি, যে এক্স এরা এই যখন এই মেলাকাইট গ্রিনটা কার্বিনলে কনভার্ট হয় তখন এক্স এ এটা অ্যাকুমুলেট করে নিতে পারে, অ্যাবজর্ব হতে পারে। সেই জন্য কখনো এটার কনসেন্ট্রেশন প্লাটুতে উঠে না, এটাতে হয় না, হ্যাঁ, কারণ এগে এটা অ্যাবজর্ব হয়ে যায়। এবং এগে অ্যাবজর্ব হওয়ার পরে এটা ফার্দার এটা হতে পারে কালারলেস একটা ফর্মে চলে যেতে, এটা লিউকোবেস বলা হয়, এটা কালারলেস, মেলাকাইট গ্রিনটা কালারলেস হয়ে যেতে পারে, এটাকে রিডাকশন মেটাবোলাইট অফ কার্বিনল, হ্যাঁ, এটা হয়ে যেতে পারে। এবং এটা হাফ লাইফ হলো 13.3 days, হ্যাঁ, অনেক বেশি আর কি হাফ লাইফ। concentration reduces as the fry grows faster with a half life of 9.7 হবে 7 অর্থাৎ যদি এগে এটা দেওয়া হয়, মেলাকাইট গ্রিন এগ ট্রিটমেন্ট করা হয়, এবং এগে যেহেতু অ্যাবজর্ব করলো বডির ভিতরে, তো এগ থেকে যখন ফ্রাই হলো অথবা ফ্রাই এর বডিতে যদি যায় কোনোভাবে, ফ্রাই
যখন সাইজে বড় হবে তখন এই মেলাকাইট গ্রিনের কনসেন্ট্রেশনটা এটা লোয়ার হবে, হ্যাঁ, কনসেন্ট্রেশনটা কমে যাবে। এবং সেটা দেখা গেছে কি যে হাফ লাইফ যখন 9.7 ডেজে আসে তখন এটার কনসেন্ট্রেশনটা কমে যায় আরো বেশি, কারণ মাছটাও আস্তে আস্তে বড় হচ্ছে, সো মাছের বডিতে কনসেন্ট্রেশনটাও কমে যাচ্ছে। আচ্ছা, ফার্মাকোকাইনেটিক্স এখানে আছে, দেখো ফার্মাকোকাইনেটিক্স ইন রেইনবো ট্রাউটের ক্ষেত্রে একটা ফার্মাকোকাইনেটিক্স, যেটা সিরাম, লিভার, কিডনি, মাসেল, হ্যাঁ, এখানে বিভিন্ন টেম্পারেচারে এটা করা হয়েছে। এবং সি ম্যাক্স অর্থাৎ কনসেন্ট্রেশন, হায়ার কনসেন্ট্রেশন কত পাওয়া গেছে, এবং এখানে মেলাকাইট গ্রিন রেইনবো ট্রাউট এটা কনসেন্ট্রেশনটা কত পাওয়া গেছে এখানে এটা। আর টি ম্যাক্স, হ্যাঁ, কত সময় পরে, দেখো এটা 0 আওয়ারে অর্থাৎ শুরুতে, আর এটা হলো 90 থেকে 120 মিনিট, 90 থেকে 120 মিনিটে এত পিপিএম পাওয়া গেছে। টি হাফ এটা হলো 5.37 মিনিট, 17.07 মিনিট, দুইটা ক্ষেত্রে পাওয়া গেছে, এগুলোতে করা হয়নি। আর টি হাফ আলফা, টি হাফ বিটা, হাফ লাইফ যেগুলো, এক্ষেত্রে এগুলো পাওয়া গেছে, হ্যাঁ, হাফ লাইফ আলফা বিটা। তোমরা আলফা বিটাটা জানো, হ্যাঁ, একটু দেখে নিও আলফাটা কখন বলি, বিটাটা কখন বলি, এখানে বলা আছে অবশ্য। দেখো এটাকে বলছে হলো, এটা কি, এটা 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 এই চিহ্নটার নাম কি বলো তো, এটার নাম? সিগমা। না সিগমা না, সিগমা না, পাই পাই, পাই নাকি? পাই বলে এটাকে, সামথিং লাইক দ্যাট, হ্যাঁ। এটাকে বলছে এখানে কি, দেখো পাই ডিস্ট্রিবিউশন হাফ লাইফ ইন ফার্স্ট অফ 3 কম্পার্টমেন্টস ইন সিরাম, 3 কম্পার্টমেন্টস, এগুলো আসলে জানা দরকার না, এটা এদের। আলফা হলো হাফ লাইফ ইন সেকেন্ড অফ 3, হ্যাঁ, ভিটা বলছে এলিমিনেশন, এটা বলছে কি, or initial elimination of half life। আলফা হলো ইনিশিয়াল এলিমিনেশন বলছে, আর বিটা হলো এলিমিনেশন হাফ লাইফ ইন সিরাম এন্ড সেকেন্ড এক্সপোনেন্ট অফ এলিমিনেশন টিস্যু। এত কিছু আমাদের দরকার নাই, তো এটা আমরা এটা পেতে পারি। ক্যাটফিশের ক্ষেত্রে এরকম কিছু একটা পাওয়া গেছে। ক্যাটফিশের ক্ষেত্রে একটু মজার বিষয় আছে এখানে, একটু তোমরা দেখো, এটা অ্যাবজর্পশন হতে পারে, যেটা বললাম অ্যাবজর্পশন হতে পারে কোথায়, এটা ফ্লেশে, হ্যাঁ, চ্যানেল ক্যাটফিশের ফ্লেশে এটা অ্যাবজর্পশন হতে পারে। অ্যাবজর্পশন হয়ে এই ফ্লেশটার গ্রিন অন স্টোরেজ, যদি লম্বা সময় তুমি মনে করো ট্রিটমেন্ট করলাম মেলাকাইট গ্রিন দিয়ে, এবং সেইটা মাছটার ফ্লেশ যদি তুমি স্টোরেজ করে রাখো লম্বা সময়, সেই ফ্লেশটা গ্রিনিশ কালার হয়ে যেতে পারে। কেন হতে পারে, এখানে এই যে মেলাকাইট গ্রিনের অ্যাবজর্ব করতে পারে, যেটা বললাম আগে, হ্যাঁ, টেকেন প্লেস এন্ড দ্য ড্রাগ উড হ্যাভ বিন মেটাবোলাইজড। প্রথমে এটা মেটাবোলাইজ হবে কোনটা, কালারলেস লিউকোবেস, যেটা আগে বলছি লিউকোবেসে হতে পারে। অন প্রলংড স্টোরেজ দ্য ড্রাগ অন দ্য সারফেস অফ দ্য ফিশ উড হ্যাভ অক্সিডাইজড ব্যাক টু কার্বিনল। অর্থাৎ একটা সময় দেখো এখানে কি হচ্ছে, যে মেলাকাইট গ্রিন থেকে লিউকোবেস হচ্ছে, হ্যাঁ, লিউকোবেসটা এটা হচ্ছে কোথায়, এটা ফ্লেশে। আর ফ্লেশে যখন এটা থাকে তখন এটা আবার যখন লম্বা সময় স্টোরেজ করা হয়, হ্যাঁ, অক্সিডেশন হয়, টেম্পারেচার যদি কোনো কারণে একটু এদিক ওদিক হয়, অক্সিডেশন হয়ে সেটা আবার কি হতে পারে, কার্বিনলে হতে পারে। কার্বিনলে হয়ে গেল। কার্বিনলটা কেমন, কার্বিনলটা দেখো এখানে বলছে কার্বিনল এন্ড দ্য ফিশ উড হ্যাভ বিকাম অ্যাসিডিক কনভার্টিং দ্য কার্বিনল টু ডাই। হ্যাঁ, কার্বিনলটা আবার ডাইয়ে রূপান্তর হয়ে যায়, অর্থাৎ গ্রিন কালার হয়ে যায়। হ্যাঁ, subsequent studies of various pre-slaughter immersion regimes showed that the color nearly always developed in the visceral fat before muscle, presumably because the carbinol would be preferentially absorbed into the tissue। আচ্ছা, কার্বিনলটা টিস্যুতে অ্যাবজর্ব হয়, যার ফলে এই ডাইয়ের কালারটা হয়ে যায়। সেক্ষেত্রে হয়তো যদি মার্কেটিং করা হয়, সেক্ষেত্রে এটা হয়তো প্রেফারেবল নাও হতে পারে, হ্যাঁ, মার্কেট প্রাইসটা কমে যেতে পারে। সেক্ষেত্রে একটু এটা কেয়ারফুল হয়, যদিও আমরা এখন মেলাকাইট গ্রিন আমাদের দেশে ইউজ হয় না, বাট এটা জানা ভালো। আর এনভায়রনমেন্টাল ফেট যেটা, সেটা বলা হয়েছে যে এনভায়রনমেন্টে এটা ইভেন্টুয়ালি ডিস্ট্রয় হয়ে যায় বাই অক্সিডেশন, সো আমাদের এনভায়রনমেন্টের জন্য কোনো ধরনের ক্ষতি হয় না। আচ্ছা, এরপর আরেকটা আসছে, দেখো এখন এটা একটু দেখি সংক্ষেপে, লেটেক্স মেয়ার মিক্সার। এখন আমরা যদি দেখি যে আগে একটা দেখলাম ফরমালিন এবং মেলাকাইট গ্রিন, এবং দুইটার কিছু কিছু প্রবলেম আছে কনসেন্ট্রেশনের, বিশেষ করে ডোজের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। সেই জন্য এই লেটেক্স মেয়ার এই দুইজন তারা একটা সলিউশন তৈরি করছে, যে সলিউশন
ফরমালিন এবং মেলাকাইট গ্রিনের মিশ্রণ, এবং এই মিশ্রণটা এবং এই দুইটা আলাদাভাবে ইউজ করার চেয়ে এটা ভালো, অনেকটা পটেনশিয়েটেড সালফানামাইডের মতো, এবং এই দুইটা ইউজ করে আমরা তারা এটা ভালো একটা পেয়েছে। সেজন্য তাদের এই নামানুসারে এটা বলা হয় লেটেক্স মেয়ার মিক্সার। হ্যাঁ, এটা নিয়ে আমি বেশি কিছু বললাম, তোমরা একটু পড়ে নিও। এখানে এখন এখানে বলা আছে যে কত কত ডোজ হতে পারে। ডাইলুটেড দেখো এখানে 40,000 ডাইলুশন হতে পারে, অনেক লো কনসেন্ট্রেশন। হ্যাঁ, 67,000 ডাইলুশন হতে পারে। অর্থাৎ দুইটা মিক্সার করে দিলে অনেক ভালো, কম কনসেন্ট্রেশনে ভালো ফল পাওয়া যায়। আবার তবে কিছু কিছু দেখো এটা বলছে যে নট টু বি ইফেক্টিভ ফর ফ্লুক্স। হ্যাঁ, ফ্লুক্স এর ক্ষেত্রে এটা আবার ইফেক্টিভ না। ঠিক আছে, আরেকটা হলো এজেন্ট ক্লোরামিন টি। এটা ক্লোরামিন এটা হলো ক্লোরিন বেসড। হ্যাঁ, বিশেষ করে হাইপোক্লোরাস বা এই ধরনের বেসড। এটা ব্যাকটেরিয়া গিল ডিজিজ এর ক্ষেত্রে এটা ভালো কাজ করে। যেমন দেখো ফ্লেক্সিভেক্টর, প্রোটোজোয়ার ক্ষেত্রে হতে পারে, ইকথায়োপথাইরিয়াস, ইকথায়োবোডো এই ধরনের ক্ষেত্রে। অ্যারোমোনাসের ক্ষেত্রে এটা ভালো ইফেক্টিভ, অ্যারোমোনাস স্যালমোনিসিডাস স্যালমোনিডের ক্ষেত্রে এটা। ফরমালিনের সাথে যদি কম্পেয়ার করি, ক্লোরামিন টি হ্যাজ গ্রেটার অ্যাক্টিভিটি এগেইনস্ট ব্যাকটেরিয়া বাট লেস অ্যাক্টিভিটি এগেইনস্ট প্রোটোজোয়া। আগের ক্ষেত্রে যেমন আমরা দেখেছি যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কম ইফেক্টিভ, প্রোটোজোয়ান প্যারাসাইটের ক্ষেত্রে ইফেক্টিভ বেশি। এটা আবার উল্টাটা, এক্ষেত্রে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বেশি ইফেক্টিভ কম্পেয়ার টু প্রোটোজোয়ান। হ্যাঁ, এদের যে কেমিস্ট্রিটা যদি আমরা দেখি যে এটা স্লোলি ডিকম্পোজিং হয় ইন ওয়াটার। হ্যাঁ, ওয়াটার হয়ে কি হয়, হাইপোক্লোরাইড হতে পারে, হাইপোক্লোরাইড অ্যানায়ন, এবং এর পরবর্তী হাইপোক্লোরাস অ্যাসিড বা হাইপোক্লোরিক অ্যাসিড হতে পারে। হ্যাঁ, এইটা জানো, এই অ্যাসিড ফর্মে চলে যায়। আর ডিগ্রেডেশন প্রোডাক্টটাই হলো এই ক্লোরামিন টি, এবং এটা ক্লোরামিন টি ডিগ্রেডেশন প্রোডাক্টটা হলো পি-টলুইন সালফোনামাইড। হ্যাঁ, যেটা পিটিএস এ বলা হয়। এটা স্ট্রং ডিসইনফেক্টেন্ট হিসেবে ইউজ করা হয়। তোমরা জানো যে বিভিন্ন ব্লিচিং পাউডারও কিন্তু একটা সাম সর্টস অফ হাইপোক্লোরিক ক্লোরাস, তাই না? এটা এখানে ক্লোরিনের, ব্লিচিং পাউডারে ক্লোরিনের একটা মানে সল্ট। সো এটা হতে পারে ক্লোরিন হিসেবে, কারণ ক্লোরিন তোমরা জানো যে ক্লোরিনের যেন কি একটাই থাকে বলা হয়, এটা কি এজেন্ট বলা হয় এটাকে, আমি ভুলে গেছি। দেখো এখানে ক্লোরামিন টির স্ট্রাকচার এটা। হ্যাঁ, ক্লোরামিন টি যেখানে সোডিয়াম আয়ন আছে এখানে, আর এটা হলো পিটিএস এ, যেটা প্যারাটোলুইন সালফোনামাইড। অ্যামাইড আছে এখানে, এই যে সালফোনামাইড, আর এটা টলুইন, তোমরা তো টলুইনের নাম জানো। সো এটা একটা আগে যে কয়েকটা নাম বললাম সেগুলোর সাথে যদি কম্পেয়ার করি, এটা সেফার ডিসইনফেক্টেন্ট দেন ক্লোরিনের চেয়েও, এবং আগে যেগুলো বললাম সেগুলোর সাথে একটু মেলাকাইট গ্রিন বা ফরমালিনের তুলনায় একটু ভালো। এটা কম্বাইন্ড উইথ অর্গানিক ম্যাটার, যেহেতু সালফোনামাইড আছে এখানে, সেজন্য এটা একটু ফর্ম কি বলছে এখানে, বিকজ দ্য লেটার, অর্থাৎ ক্লোরিনটা অনেক মানে ক্ষতিকর হতে পারে অনেক সময়, মানে কার্সিনোজেনিক হয়ে যেতে পারে। তো এটা যখন আমরা ইউজ করব সেক্ষেত্রে আমাদের একটু কেয়ারফুল হতে হবে, এটা হার্মফুল। হ্যাঁ, প্রোটেক্টিভ ক্লোথিংস আমাদের অবশ্যই ইউজ করতে হবে। আর এটা হলো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, অ্যাসিড এবং অ্যালকালাইন দুটো সলিউশনেই। শুড নট বি ইউজড উইথ আদার কেমিক্যালস। অন্য কেমিক্যাল যদি কখনো ইউজ করা হয়, ফর এক্সাম্পল ফরমালিন যদি তুমি ইউজ করো, তাহলে এটার সাথে কম্বাইন করা যাবে না। মেটাল কন্টেইনার্সে এটা রাখা যাবে না। হ্যাঁ, এটা যেহেতু অক্সিডেশন হতে পারে। আর এখানে ডোজের ক্ষেত্রে যদি বলি, কিছু ডোজ আছে এখানে, দেখো পিএইচ এর সাথে, ওয়াটার পিএইচ এর সাথে এটা রিলেটেড, এবং তোমরা জানো সফট ওয়াটার এবং হার্ড ওয়াটার। হ্যাঁ, এটা টিডিএস এর উপরে নির্ভর করে এটা হয়, কি পরিমাণ সল্ট আছে সেই হিসেবে। হ্যাঁ, যেমন মেরিন ওয়াটার গুলো সেগুলো হার্ড ওয়াটার, খার যেগুলো থাকে বেশি সেগুলো হার্ড ওয়াটার, সফট ওয়াটার মানে ফ্রেশ ওয়াটার, সফট ওয়াটার। তো এই সফট ওয়াটারের ক্ষেত্রে এই ডোজ আমরা ইউজ করতে পারি ppm এ, এবং হার্ড ওয়াটারের ক্ষেত্রে এই ডোজ। অর্থাৎ হার্ড ওয়াটারের ক্ষেত্রে এখানে দেখো কিছুটা হায়ার ডোজ ইউজ করা হয়। কিন্তু পিএইচটা যদি দেখো 7.5 এর পরে একই রকম, কোনো চেঞ্জ নেই, বাট এর আগে এটা হার্ড ওয়াটারের ক্ষেত্রে হায়ার ডোজটা ইউজ করা হয়।
এদের কিছু আমরা অ্যাডমিনিস্ট্রেশনটা কিভাবে হতে পারে, অ্যাডমিশন দুই রকম হতে পারে, রানিং ওয়াটারে হতে পারে, হ্যাঁ, আরেকটা হতে পারে স্ট্যাটিক ওয়াটার। অর্থাৎ যদি তুমি ট্যাঙ্ক ইউজ করো এবং ট্যাঙ্ক যদি ফ্লো থ্রো সিস্টেম হয়, হ্যাঁ, যে পানি আসতেছে আবার বের হয়ে যাচ্ছে, হ্যাঁ, এরকম ফ্লো থ্রো সিস্টেম যদি হয়, এরকম ফ্লো থ্রো আসলে, সেক্ষেত্রে একরকম ভাবে ইউজ করতে হবে, এবং স্ট্যাটিক হলে একরকম ভাবে। ফ্লো থ্রো হলে একটু হায়ার কনসেন্ট্রেশন দিতে হবে, বা একটু বেশি সময় ডোজ, বেশি সময় দিতে হবে। আর যদি স্ট্যাটিক হয় সেক্ষেত্রে কম ডোজেই হয়ে যাবে। এবং এখানে কিছু প্রসিডিউর আছে, তোমরা এগুলো দেখো, খুব কমপ্লেক্স কিছু না এগুলো। এদের কিছু টক্সিকোলজি, কিছু ক্ষতিকর বিষয় আছে। এখানে সফট ওয়াটারে বলছে কি, ক্লোরামিন টি toxicity chloramine T to the target species increased by soft water and low pH, অর্থাৎ ওয়াটার সফট ওয়াটার ফ্রেশ ওয়াটার হলে এবং লো পিএইচ হলে এটা টক্সিসিটিটা ইনক্রিজ করে কম্পেয়ার টু অপোজিট। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে কিছু একটা স্টাডি করছে, LC50 LC95, এটা মনে হয় পরের একটা থাকতে পারে টেবিলে। যাই হোক, toxicity is reduced by high organic loading of water, অর্থাৎ অর্গানিক লোডিং যদি বেশি থাকে পুকুরে তাহলে টক্সিসিটিটা কম হতে পারে। টলারেন্স ওয়াজ হাই অ্যাট হ্যাচিং, অর্থাৎ এগ থেকে যখন হ্যাচিং হবে তখন এক্ষেত্রে টলারেন্সটা বেশি, দেখছো, অর্থাৎ স্মলার টলারেন্স হাই বাট ফেল র্যাপিডলি ডিউরিং দ্য অ্যালভিয়ান অ্যান্ড ফ্রায়ার স্টেজ, অর্থাৎ হ্যাচিং থেকে যখন ফ্রাই হবে বা আর একটু বড় হবে তখন এদের টলারেন্স লেভেলটা কমে যায়। জুভেনাইল স্টেজে আবার একটু বাড়ে, হ্যাঁ, জুভেনাইল স্টেজ আবার একটু বাড়ে, বাট রিচ দ্যাট প্লেটো বিলো দ্যাট হ্যাসলিং। কিন্তু এটা অর্থাৎ এগ থেকে এগের টলারেন্সটা বেশি হয়, এগ থেকে যখন এটা হ্যাসলিং হয় একটু টলারেন্সটা কমে যায় আবার বাড়ে, হ্যাঁ, এইরকম লেভেলে। টক্সিসিটির কিছু সিমটমস আছে, এগুলো আমি আসলে ডিটেলস এখানে পড়তেছি না, হ্যাঁ, তোমরা এগুলো একটু দেখে নিও, এখানে খুব ভেরি সিম্পল, জাস্ট একটু পড়ে নেওয়া, যেহেতু এগুলো সবই কিন্তু গিলের সাথে কানেক্টেড। গিলের হাইপার ভেন্টিলেশন হতে পারে, যেটা আগে বললাম, মানে ভেন্টিলেশন রেটটা বেড়ে যেতে পারে, এটা হতে পারে। এটা ফিশ এফেক্টেড ফিশ, এটা সোয়াম এরাটিক্যালি, লস্ট ইকুইলিব্রিয়াম, বেশি ডোজ দিয়ে দিলে তারা মানে এরাটিক মুভমেন্ট হতে পারে, এরা ইনব্যালেন্স হয়ে যেতে পারে। এবং অনেক সময় এরা কি হতে পারে, মর্টালিটিটাও হতে পারে, মারাও যেতে পারে, অ্যাডভার্সলি এফেক্টেড হতে পারে, মারা যেতে পারে। তবে এটা যদি আবার নর্মাল অবস্থায় রাখা হয় ফ্রেশ ইয়েতে ওয়াটারে, তখন আবার এতে নর্মাল অবস্থায় চলে আসে, স্বাভাবিক অবস্থায় আসে। টক্সিক ইফেক্টটা যেমন বললাম, যেটা গিল এপিথেলিয়া, এক্ষেত্রে হাইপোক্সিয়া হতে পারে। হ্যাঁ, হাইপোক্সিয়া তো বুঝো, গিলের খুব বেশি পরিমাণে গিল মিউকাস তৈরি করতে পারে, মিউকাস প্রডিউস হতে পারে, এবং মিউকাস প্রডিউসটা তোমরা জানো এটা সবসময় ভালো না, হ্যাঁ, কারণ ফিশ কোনো কিছু প্যাথোজেন ইনফেক্ট করলে মিউকাস তৈরি হয় বেশি। তো এক্ষেত্রে মিউকাস তৈরি হলে ফিশের যে ইমিউনিটি, কারণ তোমরা জানো যে মিউকাসটা অনেকটা প্রোটেক্টিভ এজেন্ট, হ্যাঁ, যদি প্রচুর মিউকাস তৈরি হয়ে মিউকাসটা ওয়াটারে লস হয়ে যায়, সেক্ষেত্রে যদি পরবর্তীতে কোনো প্যারাসাইট বা প্যাথোজেন ইনফেক্ট করে, ডিজিজ অ্যাটাক করে, তাহলে সেটা খুব বেশি পরিমাণে সাসসেপ্টেবল হবে। অনেক সময় লস অফ অসমোরেগুলেশন হতে পারে, সল্ট ব্যালেন্সটা লস হয়ে যেতে পারে। এটা হলো হাইপার ভেন্টিলেশনের ফলে যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হতে পারে, বেশি এলিভেটেড কার্বন ডাইঅক্সাইড তৈরি হতে পারে, হ্যাঁ, এবং রিডিউস কন্ডাক্টেন্স বাই গিলসের যে প্রোটেকশন সেটা কমে যেতে পারে। কন্ডাক্টেন্স এটা হলো আসলে গিলসের যে ব্যারিয়ার ফাংশন, অর্থাৎ রেজিস্ট্যান্স, অর্থাৎ প্যাথোজেনকে বাধা দেওয়ার ক্যাপাসিটিটা সেটা কমে যেতে পারে। এটা মিউকাস ইনক্রিজ করলে এটা হতে পারে। ইরিটেন্ট হতে পারে, ইরিটেন্ট হাইপোক্লোরাইটের জন্য হতে পারে, অর্থাৎ যদি হাইপোক্লোরাইট টক্সিসিটি হয় গিলে, হ্যাঁ, সেক্ষেত্রে এটা এই মিউকাসটা তৈরি হতে পারে। এবং হাইপোক্লোরাইটটা তৈরি হয় যে ক্লোরামিন টির এটা ডিগ্রেডেশনের ফলে এটা হতে পারে। আচ্ছা, একটা হলো কপার সালফেট, এটা সম্ভবত লাস্ট ওয়ান। কপার সালফেট সম্বন্ধে তোমরা জানো, নিজেরাই বলেছো একটু আগে, এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না। কপার সালফেটের used in the control of bacterial gill disease but cannot be recommended. Its mode of action is astringent
রেদার দেন অ্যান্টিব্যাকটেরিয়াল। এস্ট্রিজেন কি বলতো? অর্থাৎ স্কিনে যদি কোনো ধরনের কোনো ইনফেকশনের মতো হয়, স্কিনে দেওয়া হয়, হ্যাঁ, স্কিন ট্রিটমেন্টের জন্য এই এস্ট্রিজেনিক এজেন্ট সেই হিসেবে ইউজ করা হয়, অ্যান্টিব্যাকটেরিয়াল না হয়ে। হ্যাঁ, স্কিনে অনেক সময় মনে করো কোনো ধরনের খসখসে হয়ে গেল বা স্কিনে কোনো হালকা ইনফেকশনের মতো হলো বা কোনো কিছু হলো, অ্যাব্রেশন হলো, তখন স্কিনে ক্রিমের মতো করে এগুলো এই কপার সালফেট অনেক সময় দেওয়া হয়। হ্যাঁ, তো এটা অ্যান্টিব্যাকটেরিয়াল সে এই কাজে বেশি, তবে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিসও আছে। হুম, কপার সালফেট এটা মেরিন ইনভার্টিব্রেটস এর জন্য এটা এবং ইলাস্টোম ব্রাঞ্চের জন্য এটা ক্ষতিকর, সেই জন্য মেরিন ইলাস্টোম ব্রাঞ্চ যেগুলো তাদের ক্ষেত্রে ইউজ করা হয় না। হ্যাঁ, টক্সিক কপার সালফেটও অনেক এদের টক্সিসিটি আছে। ডোজটা এটা যেটা আগের মধ্যে যেহেতু এক্সটার্নালি ইউজ করা হয়, এটা ইমার্শনের মাধ্যমে করা হয়। হ্যাঁ, আচ্ছা, এবং ফর এক্সাম্পল 10 ডেজ আমরা এটা প্রলং সময় দেওয়া যেতে পারে। 10 ডেজ 10 ডেজ মিন্স প্রতিদিন টানা 10 ডেজ এটা করে যেতে পারে। ডিপিং ইজ দেয়ারফর নট রিকমেন্ডেড অ্যাডেড টু দ্য পন্ড অর অ্যাকোয়ারিয়াম ওয়াটার। পুকুরে অথবা অ্যাকোয়ারিয়াম ওয়াটারে এটা অ্যাড করে দেওয়া হয়। নন পজিটিভ, ও এটা ডিপিং না, এটা ইমার্শন, অর্থাৎ পুকুরেই দেওয়া হয়। হ্যাঁ, পুকুরে দিয়ে এটা 10 ডেজ এটা করা যেতে পারে, টানা 10 ডেজ। স্টক সলিউশন হলো 400 মিলিগ্রাম পার লিটারে কপার সালফেট ইউজ পার লিটার ইউজ করা হয়। আর বলছে কি স্টক সলিউশন এটা ফাইনাল কনসেন্ট্রেশনটা হবে 0.1 থেকে 0.2 ppm। এটা হলো স্টক। এই স্টকটা তুমি ডাইলুট করবা পুকুরে, যে পুকুরে এত টন পানি আছে, সেই হিসেবে তুমি কতটুকু কপার সালফেট লাগবে সেটা ইউজ করা যেতে পারে। হার্ড ওয়াটারের ক্ষেত্রে হায়ার কনসেন্ট্রেশন ইউজ করা যায়। আবার একটা প্রবলেম আছে কপার সালফেট, এটা কপার কার্বনেটেড প্রেসিপিটেটেড, কপার সালফেট ইউজ করা হয়। আর সেটা ইউজ করার পরে এটা দেখতে হবে কপার কন্টেন্টটা কতটুকু ওয়াটারে আছে ডেইলি। হ্যাঁ, এটা চেক করে দেখতে হবে বাই অ্যাডিং স্টক সলিউশন আর মেকিং ওয়াটার চেঞ্জ। হ্যাঁ, অর্থাৎ পুকুরে তুমি কপার সালফেট ইউজ করলা, তারপরে দেখতে হবে পানিতে কি কনসেন্ট্রেশন আছে। যদি কম হয়, হ্যাঁ, তাহলে আবার অ্যাড করতে হবে, আর যদি বেশি হয় সেক্ষেত্রে ওয়াটার চেঞ্জ করতে হবে, কিছু ওয়াটার এক্সচেঞ্জ করতে হবে, ফেলে দিয়ে ফ্রেশ ওয়াটার দিতে হবে। এদের কিছু টক্সিসিটি স্টাডি করা হয়েছে এখানে। LC50 লিথাল কনসেন্ট্রেশন 50, যে 50% মাছ মারা যায় কোন কনসেন্ট্রেশনে, এগুলো ল্যাবরেটরিতে এগুলো ট্রায়াল দেওয়া হয়েছে। এখানে দেখো বিভিন্ন ডিউরেশনটা, কত সময় কত ঘন্টা এক্সপোজ করা হয়েছে, 24 ঘন্টা 48 ঘন্টা, এবং LC50 at 95% কত, LC50 কত, এটা মাইক্রোগ্রাম পার লিটার, অর্থাৎ 360 মাইক্রোগ্রাম পার লিটার দেওয়া হলে 24 ঘন্টায় মাছগুলো 50% মারা যায়। হ্যাঁ, 355 দেওয়া হলে 48 ঘন্টা। তো কনসেন্ট্রেশন কম হলে বেশি সময় এক্সপোজ করা যায়, 50% মাছ মারা যেতে। হ্যাঁ, এটা পিএইচটা এখানে রেকর্ড করা হয়েছে অলমোস্ট সিমিলার। ডিজলভ অক্সিজেনও একই রকম আছে। হ্যাঁ, অ্যামোনিয়া এটা হলো টোটাল নাইট্রোজেন কন্টেন্ট পুকুরের অ্যামোনিয়া কনসেন্ট্রেশন, টোটাল হার্ডনেস, অর্থাৎ আমরা হার্ড ওয়াটার সফট ওয়াটার এটাকে দেখার জন্য আমরা সবসময় এটা চেক করতে পারি। সো এখানে আমরা যেটা দেখতে পাই যে কনসেন্ট্রেশন যদি বাড়ানো হয় তাহলে অল্প সময়ে LC50 পাওয়া যায়। LC50 মানে হলো লিথাল কনসেন্ট্রেশন 50, দ্যাট মিনস কোন কনসেন্ট্রেশনে 50% মাছ মারা যায়। হ্যাঁ, সেটা। তো এখানে যেটা দেখা গেছে, দেখো LC50টা 96 আওয়ার যদি এক্সপোজ করা হয়, হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যায় যে 740 মাইক্রোগ্রাম পার লিটার ব্লু গিল সানফিশের ক্ষেত্রে এটা LC50। হ্যাঁ, 600 সেটা হলো ফ্যাট হেড মিনোস। আমরা যদি আমাদের দেশি কিছু মাছের ক্ষেত্রে দেখি, স্যামন, এখানে এটা স্ট্রাইপ বাস বা বাসের ক্ষেত্রে, হ্যাঁ, এটা ব্র্যাকিশ ফ্রেশ ওয়াটার হতে পারে, এটা অনেক কম কনসেন্ট্রেশন। হ্যাঁ, তাহলে দেখো, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে কোন মাছগুলো বেশি টলারেন্ট, অর্থাৎ এই মাছগুলো কম টলারেন্ট, অর্থাৎ অনেক কম কনসেন্ট্রেশনে 50% মাছ মারা যাচ্ছে। হ্যাঁ, সাবলিথাল টক্সিসিটিও অনেক সময় টেস্ট করা যায়, যে মারা যাওয়ার অবস্থায় কখন পৌঁছায়, সেটাও আমরা এখানে টেস্ট করে পেয়েছি। এটা এটা মানে কিছু সায়েন্টিস্ট তারা পেয়েছে, বেকার স্টাডি করেছে। তো এখানে তোমরা দেখে নিও একটু।
অ্যাবজর্পশনটা হতে পারে কি, আমরা যদি দেখি যে এটা কপার সালফেট ফিশে কিভাবে অ্যাবজর্ব হয়, এখানে কিছু কন্ট্রোল আছে, এটা কন্ট্রোল 1 2 3 এগুলো টেস্ট 4 5 এক একটা টেস্ট এক্সপেরিমেন্ট। কপার সালফেট এক্সপোজার মিনিট, কন্ট্রোলে এটা তো নর্মাল, কোনো এক কপার সালফেট থাকবে না। এটা 15 মিনিট, 30 মিনিট, 60, 120 মিনিট। এটা নাম্বার অফ আনইনফেক্টেড, টোটাল নাম্বার অফ ফিশ আনইনফেক্টেড বাই টোটাল, অর্থাৎ এই 36 এটা হলো সম্ভবত কোনো একটা প্যাথোজেনে দিয়ে এটা হয়তো একটা স্টাডি করেছে। দেখো এখানে বলছে অন দ্য প্রোটেকশন অফ গোল্ডফিশ ফ্রম ইকথায়োপথাইরিয়াসিস মাল্টিফিলিস। হ্যাঁ, এই প্যারাসাইটটা দিয়ে ইনফেকশন করেছে এবং কপার সালফেটের বিভিন্ন কনসেন্ট্রেশন দিয়েছে তারা। এবং এখানে দেখা গেছে যে 36টা টোটাল মাছ ছিল, তার মধ্যে 2টা মাছ আনইনফেক্টেড, দ্যাট মিন্স 34 ইনফেক্টেড হয়ে গেছে। এখানে টেস্ট 3 তে ছিল 9টা মাছ, তার মধ্যে কোনোটাই আনইনফেক্টেড না, দ্যাট মিন্স সবগুলোই ইনফেক্টেড। হ্যাঁ, অর্থাৎ টেস্ট 1, অর্থাৎ কম কনসেন্ট্রেশন দিলে যেটা হয় সেটা। আর কনসেন্ট্রেশন যদি একটু বাড়িয়ে দেওয়া হয় এখানে, তাহলে দেখো 50%, অর্থাৎ 50 না 66% ইনফেক্টেড, অর্থাৎ টোটাল 9টার মধ্যে 3টা আনইনফেক্টেড, 6টা ইনফেক্টেড। এক্ষেত্রে কি হয়েছে, এখানে 9টার মধ্যে 5টা আনইনফেক্টেড, অর্থাৎ কনসেন্ট্রেশন বাড়িয়ে দিছি, এখানে আনইনফেক্টেডটা বেড়ে গেছে, ইনফেকশনটা কম। আর 120 দিলে দেখা গেছে এখানে 9টার মধ্যে 8টাই আনইনফেক্টেড, একটা ইনফেক্টেড, অর্থাৎ প্রায় মোর দেন 80% এটা প্রোটেকশন দিচ্ছে, এর পার্সেন্ট 89% এর মতো। এখানে এটা বুঝতে পারছো এই টেবিলটা তোমরা, এই এটা জি স্যার। জি স্যার। সিম্পল না, আমরা বিভিন্ন কনসেন্ট্রেশন দিয়ে এবং প্যারাসাইটের প্যাথোজেনিক ট্রিটমেন্ট আমরা ইজিলি আমাদের ল্যাবেও করতে পারি। এই ধরনের ট্রিটমেন্ট খুব সিম্পল, ভেরি সিম্পল। দেখো জাস্ট 120 মিনিট, তার মানে কি এক্সপোজার করছি 120 মিনিট, এরপরে কতদিন রাখা হয়েছে, একটা নির্দিষ্ট সময় সম্ভবত আছে 14 ডেজ। দেখো এখানে 14 ডেজ আফটার এক্সপোজার, অর্থাৎ 120 মিনিটের পরে আমরা যদি 14 দিন একটা কালচার করি এবং এই প্যারাসাইটটা দিয়ে ইনফেকশন করি, তাহলে আমরা এটা ইজিলি দেখতে পারি। আচ্ছা, এখানে বলছে কি এটা ওই একই রকম ভাবে। হ্যাঁ, এটা হচ্ছে এক্সপোজ টু 2 উইকস, হ্যাঁ 2 উইকস 255 মাইক্রোগ্রাম কপার সালফেট ইউজ করছে, এবং এক্ষেত্রে ইকথায়োপথাইরিস মাল্টিফিলিস একই রকম ভাবে এটা দেখা গেছে। দেখো কন্ট্রোলের ক্ষেত্রে এটা একটা আনইনফেক্টেড, সবগুলো ইনফেক্টেড মোটামুটি। এক্ষেত্রে 1 উইকে 8 থেকে 9টা আনইনফেক্টেড, 8টা আনইনফেক্টেড। হ্যাঁ, 2 উইকস দিলে 6টা আনইনফেক্টেড, আর 3 উইকস দিলে 5টা আনইনফেক্টেড। অর্থাৎ বেশি দিলেই ভালো হচ্ছে তা কিন্তু না। দেখো এখানে 1 উইক যদি আমি এক্সপোজ করি, তাহলে আমরা ভালো রেজাল্ট পাচ্ছি এই আগের মতো। বাট স্যার এখানে হ্যাঁ সেকেন্ড স্যার মানে প্রথমটা কি বলছে কন্ট্রোলে? কন্ট্রোল মানে হলো এখানে তুমি কোনো কপার সালফেট ইউজ করো নাই, কিন্তু তুমি প্যারাসাইটটা ঠিক ইউজ করছো। কন্ট্রোলে তোমার কপার সালফেট নেই, কিন্তু প্যারাসাইট আছে। সেই জন্য দেখা গেছে কি যে আনইনফেক্টেড আছে একটা, টোটাল হলো 27টা আছে, তার মধ্যে একটা আনইনফেক্টেড, তার মানে 26টাই ইনফেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, ইনফেক্টেড। তুমি ইনফেক্টেড কিভাবে বলছো সেগুলো অবজার্ভ করা যে আক্রান্ত হয়েছে কিনা। এটা এখানে পার্সেন্টেজ সার্ভাইভাল, অর্থাৎ আসলে ওটা সার্ভাইভালই দেখছে, মারা গেছে বাকিগুলো। 3.7% সার্ভাইভাল, তার মানে কি 97%, 96% মারা গেছে। হ্যাঁ, এটা হলো কন্ট্রোল, অর্থাৎ কোনো কপার সালফেট নেই। আর এখানে একটা টেস্ট গ্রুপ আছে যেটা কপার সালফেট দিয়ে 1 সপ্তাহ এটাকে এক্সপোজ করছে। হ্যাঁ, 1 সপ্তাহ এক্সপোজ করে এটা ভালো পাওয়া গেছে, মোটামুটি 89% সার্ভাইভাল। হ্যাঁ, আর এটা তো 2 উইকস 3 উইকস, এক্ষেত্রে দেখো কমে গেছে। কমে যাওয়ার পেছনে কারণ কি বলো তো? কমে গেছে কেন বলো তো? কারণ লম্বা সময় এক্সপোজ করার জন্য মাছগুলো অলরেডি এরা স্ট্রেসড। হ্যাঁ, এদের জন্য অলরেডি টক্সিক কন্ডিশন হয়ে গেছে, তাই না? সেই জন্য এরা মারা গেছে, কিছুটা প্যারাসাইটের জন্য, কিছুটা এটার জন্য। এবং আসলে আরো কিছু এখানে টেস্ট রাখা উচিত ছিল যে হ্যাঁ 3 উইকস উইদাউট
3 উইক উইদাউট প্যারাসাইট, হ্যাঁ, তারপরে মারা যায় কিনা, তারপরে দেখা যেত এখানে যে আসলে কি, অর্থাৎ ডাবল স্ট্রেসের জন্য কিছুটা মারা গেছে, হ্যাঁ, কিউমুলেটিভ। ঠিক আছে, বুঝতে পারছো তো? জি স্যার। আচ্ছা, মনে হয় শেষের দিকে। শেষ। ও হুরে। আচ্ছা, আমরা এখন আরো 2-3টা লেকচার লাগবে সিলেবাসটা শেষ করতে। তো খুব সিম্পল, এগুলো আসলে কঠিন কিছু না, জাস্ট একটু পড়া, হ্যাঁ, কোনো এরকম বড় কোনো সায়েন্স নেই। তো এই নেক্সট উইকে আবার দেখা যাক কি হয়। তোমাদের কোনো কোশ্চেন আছে আজকের লেকচারে? নাই মনে হয়, তাই না? স্যার বুঝতে পারছি ভাই মোটামুটি। স্যার মাঝখানে একটু ইন্টারনেট কানেকশন উইক ছিল স্যার। কোন কোন জায়গায় মনে আছে? স্যার রেকর্ড তো করা আছে স্যার। হ্যাঁ, রেকর্ড আর চ্যানেল ক্যাটফিশের স্যার ডাইনামিক্স পড়ালেন স্যার ওখানে, আচ্ছা দেখে নিও মেলাকাইট গ্রিনের ক্ষেত্রে। মেলাকাইট স্যার। গ্রিনের ক্ষেত্রে। ওটা সমস্যা নাই, ভিডিও আমি রেকর্ড করে রাখছি, দিয়ে দেবো, দেখে নিও। জি স্যার। তারপরে যদি কোনো প্রবলেম হয় জানিও। ঠিক আছে, তাহলে ভালো থেকো। জি স্যার। কালকে তাহলে কয়টায় বললাম? 11:30 না? 11:30 জি স্যার। 11:30। আরে জয়ন্ত তো ই করতে পারবে না, তুমি তাহলে ভিডিও দেখে নিও, সমস্যা নাই, জি স্যার। বেলাই হোক, সমস্যা হবে না। আর দেখে পরে, আর এই জয়ন্ত, তুমি তোমার তো ইমেল অ্যাড্রেসটা আমাকে পাঠাওনি যে তুমি। ও স্যার, ঠিক স্যার, মনে নেই স্যার, পাঠিয়ে দেবো স্যার। আর হলো মিলন, মিলন, মিলন কি আছে? আছে। এই মিলনকে বলো, ওকে তো ও জানে না যে অ্যাসাইনমেন্ট এটা কিন্তু মার্কিং হবে, হ্যাঁ, এটা ইটস নট লাইক যে এমনি দিছি হোমওয়ার্ক, কারণ তোমাদের তো অ্যাসাইনমেন্ট এটা শেষ হলে আবার ওই আমি জেনোমিক্স এর জন্য আরেকটা অ্যাসাইনমেন্ট পরে দিতে হবে, সেটা পরে এক স্যার। সময়ের মধ্যে কিন্তু শেষ করতে, ফেব্রুয়ারির মধ্যে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবা। এখন থেকে আমি কিন্তু তোমাদের অলরেডি অনেকগুলো পেপার ওখানে দিয়ে দিছি এবং বইটাও দিয়ে দিছি, যে বইটাকে বেস করে তোমরা লিখতে পারো, বাট সবগুলো পেপার পরে সুন্দর করে লিখবা, সেজন্য তোমাদের 1 মাসের উপরে সময় দেওয়া হয়েছে, হ্যাঁ। এবং আমি কিন্তু প্লেজারিজম চেক করব সফট কপি তোমরা যখন পাঠাবা। ঠিক আছে, মিলনকে তুমি বলো, মিলন মনে হয় অন্য কাজে ব্যস্ত, এরও জয়েন করেনি ওই যে কি গুগল ক্লাসরুমে। আর এই জয়ন্ত, তুমি আমাকে এই এটা পাঠিয়ে দিও, ইমেল অ্যাড্রেসটা পাঠিয়ে দিও, আমি তোমাকে ওইটা নতুনটায় ইনভাইট জি স্যার। পাঠাবো, হ্যাঁ। ঠিক আছে, না বুঝলে জিজ্ঞেস করো, সমস্যা নেই। তাহলে ভালো থেকো।